তো আজকের আইসিটি লাইভ ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। তো আজকে আমরা হচ্ছে তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় পার্ট নিয়ে আলোচনা করব। তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় পার্ট, তো ডিজিটাল ডিভাইসের লেকচার 1। তো দেখো, তো আগের ক্লাসে যারা করেছিলে তারা মোটামুটি জানো যে আমরা আসলে কি কি শুরুতে আলোচনা করেছিলাম। তো অনেকে নতুন, তো আমি একদম শুরু থেকে শুরু করতেছি। তো এই অধ্যায়টি তোমরা যদি পরীক্ষায় পড়ে থাকো বা হচ্ছে তোমাদের কলেজে পড়ে থাকো বা নিজেরা পড়ে থাকো, তাহলে দেখবা যে এটা হচ্ছে দুইটি ভাগে বিভক্ত। প্রথম পার্ট হচ্ছে সংখ্যা পদ্ধতি, দ্বিতীয় পার্ট হচ্ছে ডিজিটাল ডিভাইস। তো আশা করি সংখ্যা পদ্ধতির সবগুলো তোমরা পারো। সংখ্যা পদ্ধতি থেকে যে ধরনের প্রশ্ন আসে, যতটুকু জ্ঞান অর্জন করা দরকার, আমি আশা করতেছি তোমরা সকলেই পারো। তো কমেন্টে আমাকে জানাও যে সংখ্যা পদ্ধতি থেকে যা যা আসে বা যা যা তোমরা পড়েছ, এগুলো সবার ক্লিয়ার কিনা। আচ্ছা, হ্যাঁ, সংখ্যা পদ্ধতি সবাই পারে, সবাই ক্লিয়ার। হ্যাঁ, সংখ্যা পদ্ধতি সবাই পারবে। ওকে, সংখ্যা পদ্ধতি খুবই সহজ। তো আজকে আমরা ডিজিটাল ডিভাইস থেকে শুরু করতেছি, রাইট? তো দেখো, তো আমরা যদি প্রথমে আউটলাইনটা দেখে নেই যে ডিজিটাল ডিভাইসে আমরা যে এই চ্যাপ্টারটি পড়বো, এই চ্যাপ্টারে আসলে কি কি পড়বো। তো দেখো, এখানে আমরা কয়টা লিখে রেখেছি। বুলিয়ান অ্যালজেব্রা সম্পর্কে ধারণা নিব, বুলিয়ান উপপাদ্য সম্পর্কে ধারণা নিব, অনেক ইম্পর্টেন্ট, অনেক গুরুত্বপূর্ণ, এটা জানতে হবে। বুলিয়ান উপপাদ্যগুলো যদি না জানো তাহলে সরলীকরণের ম্যাথগুলো পারবা না। ওকে, ডি মর্গান সবচেয়ে ইম্পর্টেন্ট, এটাও জানতে হবে, এটা না জানলে সরলের ম্যাথগুলো পারবা না। সত্যক সারণীও জানতে হবে। লজিক গেট, এটা তো আরো ইম্পর্টেন্ট, লজিক ফাংশন সরলীকরণ, এনকোডার ডিকোডার অ্যাডার রেজিস্টার কাউন্টার, এই টোটাল টপিক গুলো আমরা পড়বো। ওকে, তো আউটলাইন গুলো দেখা শেষ, এখন আসো পুরা টপিক ধরে ধরে আমরা পড়া শুরু করি। তো দেখো, প্রথমে আমরা পড়বো যে বুলিয়ান অ্যালজেব্রা জিনিসটা কি। আগের ক্লাসে আলোচনা করছি, এই ক্লাসে একটু ছোট্ট করে আলোচনা করে দেই। তো বুলিয়ান অ্যালজেব্রা কি, তোমরা তো সবাই যে সাধারণ অ্যালজেব্রা ছোট থেকেই পড়ে আসতেছো, রাইট? ক্লাস 6 থেকেই তোমরা কি সাধারণ অ্যালজেব্রা পড়ে আসতেছো। সাধারণ অ্যালজেব্রাতে তোমরা কি কি দেখছো? সাইন দেখছো, কস দেখছো, যোগ বিয়োগ গুণ ভাগ, অনেক কিছুই দেখছো না? কিন্তু বুলিয়ান অ্যালজেব্রায় এত কিছু তোমরা দেখবা না। বুলিয়ান অ্যালজেব্রায় শুধু কি দেখবা? বুলিয়ান অ্যালজেব্রাতে শুধু 1 এবং 0 দেখবা। বুলিয়ান অ্যালজেব্রার ভিত্তি হচ্ছে 1 এবং 0। 1 এবং 0 এই দুটি স্তরের উপর কি হয়েছে, বুলিয়ান অ্যালজেব্রাটা তৈরি করা হয়েছে, এই বীজগণিতটা তৈরি করা হয়েছে। তো 1 কে আসলে সত্য বলা হয় এবং 0 কে মিথ্যা ধরা হয়। এই সত্য এবং মিথ্যার উপরে ভিত্তি করেই বুলিয়ান অ্যালজেব্রাটা তৈরি করা হয়েছে। তোমরা আশা করি বই পড়বা, বইয়ের একদম শুরুতেই এটা লেখা আছে, একটু পড়লেই হয়ে যাবে। এবং এখান থেকে এমসিকিউ আসে, এই যে লিখে রাখছি, এই এমসিকিউর জন্য বই থেকে দাগিয়ে এই লাইনগুলো পড়ে রাখবা। যে আসলে আমরা যদি একটু বলে দেই যে 5 ভোল্টের জন্য আমরা জেনারেলি 1 ধরি, এই যে 1টা, এই 1টা আসলে 5 ভোল্ট ধরা হয়, আর এই 0টা আসলে 0 ভোল্ট ধরা হয়। তো আশা করি তোমরা এটা বই থেকে একটু ভালো করে পড়ে নেবে। এবং এই লাইনটা খুব ইম্পর্টেন্ট যে ডিজিটাল সিস্টেমে এই প্লাস এত থেকে +2 পর্যন্ত সংজ্ঞায়িত নয়, এটা সংজ্ঞায়িত নয়, এই লেভেল, এই ভোল্টেজ লেভেলটা সংজ্ঞায়িত নয়, এটা এমসিকিউতে আসতে পারে। তো এটা ছিল বেসিক আলোচনা। তারপর আমরা যাই নেক্সট, যে বুলিয়ান অ্যালজেব্রার বৈশিষ্ট্য। এটাও আমি এখন আর আলোচনা করব না। বুলিয়ান অ্যালজেব্রার বৈশিষ্ট্যটা তোমরা বই থেকে অথবা এই লেকচার শিট থেকে পড়ে নিবা। আমি আশা করি পড়ে নিলে সবই তোমরা বুঝতে পারবা যে বুলিয়ান অ্যালজেব্রা এবং সাধারণ অ্যালজেব্রার মধ্যে পার্থক্যগুলো কি কি। তারপরে আমরা আসি বুলিয়ান অ্যালজেব্রার অপারেটর। আগের ক্লাসেও আমরা আলোচনা করেছিলাম, এই ক্লাসেও আলোচনা করি। দেখো, বুলিয়ান অ্যালজেব্রার অপারেটর কি ভাই? অপারেটর যে অপারেট করে, তাই তো? তো দেখো, নরমাল অ্যালজেব্রায় অনেক ধরনের অপারেটর আছে, তাই না? বুলিয়ান অ্যালজেব্রায় অপারেটর হচ্ছে মেইনলি 3টা। তার মানে কম্পিউটারের যত ধরনের অপারেশন আছে, রাইট, যত ধরনের ক্যালকুলেশন আছে, সবকিছু এই 3টার মাধ্যমে হয়, সবকিছুই এই 3টার মাধ্যমে হয়। তো একটা হচ্ছে এন্ড, এটাকে বলা হয় এন্ড অপারেশন। কি বলা হয়? এন্ড অপারেশন, বা বাংলায় যদি বলি যৌক্তিক গুণ, যৌক্তিক গুণ। আরেকটা হচ্ছে অর অপারেশন, অর অপারেশন, বা বাংলায় যদি বলা হয় যৌক্তিক যোগ, লজিক্যাল এডিশন। আরেকটা হচ্ছে নট অপারেশন বা যৌক্তিক পূরক। তো এই 3টা অপারেটর দিয়ে আমরা সকল ধরনের ক্যালকুলেশন করে ফেলতে পারবো। ওকে, কম্পিউটার করে থাকে অ্যাকচুয়ালি।
তো বুলিয়ান অ্যালজেব্রায় 3 ধরনের অপারেটর আছে। আমরা দেখলাম এন্ড অপারেশনের কাজ কি ভাইয়া? এন্ড অপারেশন হচ্ছে গুণের কাজ করে থাকে। অর অপারেশন ভাইয়া কি করে? অর অপারেশনটা যোগের কাজ করে থাকে। এবং নট অপারেশনটা কি করে? নট অপারেশনটা হচ্ছে পূরকের কাজ করে থাকে। পূরক মানে কি ভাই? পূরক মানে হচ্ছে উল্টানো। পূরক মানে হচ্ছে, এটা যদি বলি কি, উল্টানো। আশা করি তোমরা এই 3টা অপারেটর সম্পর্কে বুঝে গেছো। এটা কঠিন কোনো কিছুই না। আর এখানে যে চিত্রগুলো লিখে রাখছি এগুলা কি ভাই? এগুলো হচ্ছে ট্রুথ টেবিল বা সত্যক সারণী। সত্যক সারণী, যে সারণীর মাধ্যমে সত্যতা যাচাই করা হয় সেটাকে বলা হয় সত্যক সারণী। এটা আমরা নেক্সট পার্টে দেখবো। ওকে, তো আশা করি বুলিয়ান অ্যালজেব্রার 3টা অপারেটর সম্পর্কে ছোট্ট ধারণা তোমরা জানো, যে ছোট্ট ধারণা অলরেডি জেনে গেছো। এন্ড কি করে ভাই? গুণের কাজ করবে। অর হচ্ছে যোগের অপারেশনের কাজ করবে, অর্থাৎ যেখানে যোগ করতে হবে সেখানে আমরা অর অপারেটরটা ব্যবহার করব, যেখানে আমাদের গুণের কাজ করতে হবে সেখানে আমরা এন্ড অপারেটর ব্যবহার করব, এবং যেখানে নটের কাজ করতে হবে সেখানে আমরা নট অপারেটরটা ইউজ করব। ওকে, আশা করি সবাই ক্লিয়ার এই পর্যন্ত। তারপর আসো আরেকটা জিনিস, বুলিয়ান ধ্রুবক ও চলক। তোমরা আমাকে বলো ধ্রুবক কি ভাই? কনস্ট্যান্ট। আর চলক কি? ভেরিয়েবল। তো ধ্রুবক যেটা কি, কনস্ট্যান্ট কাকে বলে? যার মানটা কি হয় না ভাইয়া? পরিবর্তন হয় না। যার মান পরিবর্তন হয় না সেই তো ধ্রুবক, কনস্ট্যান্ট মান। তো ভাই আমাকে বলো তো বুলিয়ান ধ্রুবক কে? বুলিয়ান ধ্রুবক কে? তুমি দেখো বুলিয়ান অ্যালজেব্রায় আসলে আছে কে? বুলিয়ান অ্যালজেব্রায় কে কে আছে? বুলিয়ান অ্যালজেব্রায় 0 এবং 1 এই দুইজন আছে, তাই না? বুলিয়ান অ্যালজেব্রায় যেহেতু 0 এবং 1 আছে, তার মানে বুলিয়ান ধ্রুবক এই দুইটাকে আমরা বলতে পারি। 0 এবং 1 এই দুইটার মান তো কখনো পরিবর্তন হবে না, কনস্ট্যান্ট ভ্যালু। তো এই জন্য আমরা বুলিয়ান ধ্রুবক বলবো 0 এবং 1 কে। ওকে, তোমরা একটু পড়ে নিবা এটা এখানে কি লেখা আছে। তো বুলিয়ান চলক কি? বুলিয়ান চলক হচ্ছে যার মানটা পরিবর্তন হতে পারে, রাইট? ভোল্টেজের উপর বৃদ্ধি করে যার মান পরিবর্তন হতে পারে। যেমন ধরো আমরা যদি এখানে লিখি যে, এখন একটা উদাহরণ আছে যে y = a + b। তো তুমি ভাই দেখো y এর মানটা কি? কনস্ট্যান্ট নাকি ভেরিয়েবল? অবশ্যই কি ভেরিয়েবল, কারণ y এর মানটা তুমি আসলে জানো না। এখানে y এর মানটা আসলে কি 1 আসবে নাকি 0 আসবে তুমি আসলে কিন্তু বলতে পারতেছো না। তো তুমি যে একটা উদাহরণ দিয়েছি যে ফ্যানের সুইচ, ধরো তুমি ফ্যানের সুইচটা অন করলা, ফ্যানটা ঘুরতেছে। ফ্যানটা ঘুরতেছে মানে কি? y = ধরলাম 1। ফ্যানটা ঘুরতেছে মানে y = 1 বা সত্য। আর যদি ফ্যানের সুইচটা তুমি অফ করে দাও ভাইয়া, তাহলে y = হয়ে যাবে 0 বা মিথ্যা। তাহলে এখানে আমরা বলতে পারি যে y হচ্ছে একটা কি? চলক। এর মানটা কখন কি হবে সেটা আমরা জানি না, একটা নির্দিষ্ট সময়ের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, আমি 1 ঘন্টা খুব গরম করতেছে, 1 ঘন্টা ফ্যান ছেড়ে দিলাম, বা খুব গরম করতেছে 1 ঘন্টা এসি ছেড়ে দিলাম, বা y = আমার 1, তাহলে y-টা আমার কি হবে ভাইয়া? 1 হইলো। আর আমরা একটু পরে ধরো এসিটা অফ করে দিলাম, y = 0 হলো। দেখো সময়ের সাথে সাথে y এর মানটা কি হচ্ছে? চেঞ্জ হচ্ছে। তো যেহেতু চেঞ্জ হচ্ছে, যেটা চেঞ্জ হয় সেটা অবশ্যই কি? চলক। তাহলে বুলিয়ান ধ্রুবক এবং বুলিয়ান চলক আমরা বুঝে ফেললাম। অনেক সময় খ নাম্বার প্রশ্ন এটা আসতে পারে, বুলিয়ান ধ্রুবক এবং বুলিয়ান চলক বলতে তুমি কি বুঝো? জাস্ট এই 2-3টা পয়েন্ট লিখে উদাহরণ সহ দিয়ে দিবে। এখানে যা লেখা আছে উদাহরণ সহ দিয়ে দিবে, তাহলে খ নাম্বারের জন্য 2 মার্কস তোমরা পেয়ে যাবা। খুব সহজ জিনিস, বুলিয়ান ধ্রুবক বুলিয়ান চলক সম্পর্কে আমরা ধারণা নিয়ে ফেললাম। আচ্ছা, বুলিয়ান স্বতঃসিদ্ধ জিনিসটা কি? আচ্ছা 12, আচ্ছা অনেকে আসতেছে নতুন করে জয়েন হচ্ছে, অনেকেই নতুন করে অনেকেই জয়েন হচ্ছে। আচ্ছা, তো দেখো বুলিয়ান স্বতঃসিদ্ধ এই জিনিসটা আসলে কি? তো প্রথমে লিখে আছে স্বতঃসিদ্ধ জিনিসটা আসলে কি? স্বতঃসিদ্ধ জিনিসটা যার আসলে কোনো ম্যাথমেটিক্যাল প্রুফ এখনো আসে নাই, তাই না? যেটার এখনো সত্যতা প্রমাণ হয়নি, সেই ধরনের একটা জিনিস। যে প্রথাগত যুক্তি অনুসারে স্বতঃসিদ্ধ এমন এক ধরনের উক্তি বা এমন এক ধরনের কথা যেটা আসলে এখনো প্রমাণ হয় নাই, সেটা কি সত্য বলে ধরে নেওয়া হয়। সত্য বলে ধরে নেওয়া হয়। যেমন ধরো তোমাকে আজকে বললাম যে 1 + 1 = 3, এটার তো কোনো ভ্যালু নাই, সত্যতা নাই, তাই না? তুমি যদি ধরে নাও যে সত্যতা, আমি ধরে নিলাম আজকে থেকে, এটা ধরে নিলাম যে 1 + 1 = 3 হবে, এটাই হচ্ছে স্বতঃসিদ্ধ, তোমার কাছে স্বতঃসিদ্ধ হবে। তো স্বতঃসিদ্ধ জিনিসটা আসলে কি? যে প্রথাগত যুক্তি অনুসারে স্বতঃসিদ্ধ এমন এক ধরনের উক্তি যা এখনো প্রমাণ হয়নি কিন্তু সত্য বলে ধরে নেওয়া হয় বা স্বীকার করে নেওয়া হয়। অনেক সময় তোমরা জ্যামিতিতে দেখবা যে স্বীকার্য লেখা থাকে, স্বীকার্য, স্বীকার্য। তো এই স্বীকার্যগুলো আসলে কি? স্বীকার্যগুলো আসলে কি? স্বীকার্য হচ্ছে যেগুলো হচ্ছে ধরে নেওয়া হয়, এখনো প্রমাণ হয়নি। তো দেখো বুলিয়ান স্বতঃসিদ্ধ জিনিসটা কি? তাহলে স্বতঃসিদ্ধ জিনিসটা আমরা বুঝলাম, এখন বুলিয়ান স্বতঃসিদ্ধ জিনিসটা কি তোমরা আমাকে বলো। বুলিয়ান স্বতঃসিদ্ধ কি? যেহেতু বুলিয়ান অ্যালজেব্রায় যেহেতু সকল গাণিতিক কাজ কি হয়? সকল গাণিতিক কাজ তোমার যোগ এবং গুণের মাধ্যমে সমাধান করা হয়।
তাই যোগ এবং গুণের ক্ষেত্রে কিছু নিয়ম সত্য ধরে নেওয়া হয়, কিছু নিয়ম কি ধরা হয়, সত্য ধরা হয়। এই নিয়মগুলাকে বলা হয় কি, এগুলাই হচ্ছে বুলিয়ান স্বতঃসিদ্ধ। যে জিনিসগুলোকে তোমার সত্য ধরা হয়, যে জিনিসগুলোকে বুলিয়ান অ্যালজেব্রা সত্য ধরে নেওয়া হয়, সেগুলো আসলে বুলিয়ান স্বতঃসিদ্ধ। আশা করি এই জিনিসটা তোমরা বুঝতে পারছো। আমরা যদি উদাহরণের মাধ্যমে দেখি যে যোগের বুলিয়ান স্বতঃসিদ্ধ এবং গুণের বুলিয়ান স্বতঃসিদ্ধ, এই দুইটা জিনিস যদি তোমরা দেখো যে এখানে কি কি তোমাদের আননোন মনে হচ্ছে, এই দুইটা জিনিসের মধ্যে কোন পার্টটুকু তোমাদের মনে হচ্ছে যে মানে মিলতেছে না তোমাদের কাছে, অসামঞ্জস্য মনে হচ্ছে কোনটা দেখো তো। 1 + 1 = 1। রাইট, রাইট সাদি, তুমি রাইট, যে 1 + 1 = 1, এই জিনিসটাই হচ্ছে বুলিয়ান স্বতঃসিদ্ধ। কারণ এটা কি করা হয়েছে, ধরে নেওয়া হয়েছে যে 1 হচ্ছে একটা সত্য, এই 1ও একটা সত্য। তার মানে দুইটা সত্য যখন একসাথে অর অপারেশন হচ্ছে, সেখানে কি হচ্ছে, আরেকটা সত্য। মানে আউটপুট, ইনপুট হচ্ছে আমাদের দুইটা সত্য, আউটপুটও কি হচ্ছে, রেজাল্টও আমাদের সত্য দিচ্ছে। তো এইটাই যে ধরে নেওয়া হয়েছে, এই ধরে নেওয়াটাই হচ্ছে বুলিয়ান স্বতঃসিদ্ধ। একটা হচ্ছে যোগের ক্ষেত্রে, আরেকটা হচ্ছে গুণের ক্ষেত্রে। গুণের ক্ষেত্রে দেখো খুব বেশি পার্থক্য নাই, নরমাল যে তোমরা আলজেব্রাতে জানো, নরমাল বীজগণিতের মতোই। জিরো, জিরোর সাথে জিরো যদি তুমি এন্ড করো, জিরো, জিরোর সাথে 1 করলে কি জিরো, 1 এর সাথে জিরো করলে জিরো, অর্থাৎ জিরো থাকলেই সেখানে জিরো হয়ে যাচ্ছে। এবং 1, যেখানে 1 সেখানে কি হচ্ছে, ধরো এটাও সত্য, এটাও সত্য, দুইটা সত্য যখন এর মাঝখানের অপারেটর কি এন্ড, তখন আমাদের রেজাল্টটা কি হচ্ছে, সত্য হচ্ছে। তো আশা করি এই জিনিসটা তোমরা বুঝতে পারছো যে যোগের ক্ষেত্রে আমাদের নিয়ম যেটা ধরে নেওয়া হয়েছে সেটা, এবং বুলিয়ান স্বতঃসিদ্ধ যে ধরে নেওয়া হয়েছে সেটা তোমরা বুঝতে পারছো সবাই। তো তারপরে হচ্ছে এখানে কিছু বাংলা লেখা কথা আছে, বাংলা কথা, যে বুলিয়ান যোগ চিহ্ন কিন্তু সাধারণ যোগ চিহ্নকে বোঝায় না। অনেক সময় তোমরা বলতে পারো ভাই সাধারণই তো হইলো, 0 0 যোগ করলে তো 0 হয়, 0 1 যোগ করলে তো 0 হয়, কিন্তু লাস্টেরটা তো সাধারণ হইলো না। যেহেতু লাস্টেরটা সাধারণ হইলো না, এজন্য আমরা টোটাল জিনিসটাকে বলতে পারি যে এটা বুলিয়ানের যোগ আসলে সাধারণ যোগকে বোঝায় না, এটা একটা লজিক্যাল এডিশন বা যৌক্তিক যোগ। মানে কি যৌক্তিক যোগ, লক্ষণীয়, যে কোনো একটি সত্য হলে কি হয়, অপারেশনটা সত্য হয়। এই লাইনটা ইম্পর্টেন্ট, যে কোনো একটি যদি সত্য হয় অপারেশনটা সত্য। যেমন ধরো আমি যদি তোমাদের বলি যে 1 + 0 + 1 + 1, তো এটা আসলে কি হবে, এটা যদি আমরা বুলিয়ান যোগের স্বতঃসিদ্ধ 1 হবে 1। অনুযায়ী করি তাহলে কি হবে, সরি, 1 হবে, রাইট, 1 হবে। তো তার মানে তোমরা বুঝতে পারছো যে 1 থাকলে, যদি 1 থাকে, তোমরা যদি অর অপারেশনের ক্ষেত্রে দেখো যে শুধুমাত্র 1 আছে, তাহলে পুরা জিনিসটা চোখ বন্ধ করে 1 লিখে দিতে পারো রেজাল্টে, এখানে যত যাই হোক। যেমন ধর আরেকটা আচ্ছা উদাহরণ, এটা করা যায় না, এই সার্কিট দিয়ে বোঝানো যায় না, যেমন সিরিজ আর প্যারালাল? হ্যাঁ সার্কিট দিয়ে বোঝানো যায়, সেটা আমরা সামনের স্লাইডে দেখবো, সার্কিট দিয়ে বোঝানো যায়। তো যেটা আমি বলতেছিলাম যে 1, ধরো 1 এর সাথে অনেক কিছু আছে, a প্লাস বি প্লাস এ বি সি, অনেক কিছু আছে, এটা রেজাল্টটা কি হবে বলো, এটা রেজাল্টটা কি হবে, সবাই একটু উত্তর দাও। এটা রেজাল্ট 1 হবে, হ্যাঁ 1 হবে, কারণ তুমি জাস্ট দেখবা যে ভাই এখানে যোগের কাজ হচ্ছে এবং একটা 1 আছে, মানে পুরা জিনিসটাই 1 হয়ে যাবে, পুরা জিনিসটাই সত্য হয়ে যাবে। একই জিনিস তুমি হচ্ছে এন্ড অপারেশনের ক্ষেত্রে দেখতে পারো, এখানেও তুমি দেখতে পারো যে একটা যদি জিরো থাকে পুরা জিনিসটাই জিরো হয়ে যাবে। এখানে 1 থাকুক, এ থাকুক, বিসি থাকুক, যাই থাকুক না কেন, পুরা রেজাল্টটা হয়ে যাবে জিরো বা মিথ্যা। এই লাইনটা তোমরা মাথায় রাখিও যে 1 যদি যোগ আকারে থাকে তাহলে রেজাল্টটা 1 হবে, এবং যদি জিরোটা কখনো গুণের মধ্যে থাকে তাহলে পুরো রেজাল্টটাই মিথ্যা হয়ে যাবে। তো আশা করি এই জিনিসটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এখন আমরা দেখবো যে একটা দ্বৈত নীতি বলে একটা কথা আছে, এই জিনিসটা আসলে কি, লেখা দেরি করে উঠতেছে না? আচ্ছা সবারই কি লেখা দেরি করে উঠতেছে? না না, ঠিক আছে, আমারটা ঠিক আছে। আচ্ছা হয়তো রাসেল তোমার হচ্ছে নেট প্রবলেমের জন্য লেখাটা দেরি করে উঠতেছে। তো তোমরা হচ্ছে এই নীতিটা সবাই জানো কিনা বলো, কে কে এই নীতিটা জানো? আচ্ছা, আচ্ছা অনেকে এই নীতিটা জানে, তাহলে তো এটা আর বলার কিছু নাই, অনেকেই জানে। আচ্ছা জানি না ভাই। রিদিকা জানে না, আচ্ছা। তো দেখো এই নীতিটা হচ্ছে যে তুমি যদি কোনো একটি বৈধ সমীকরণের উপর এই দ্বৈত নীতি অ্যাপ্লাই করো, সেটাও একটা বৈধ সমীকরণ হবে। তো সেটা কিভাবে করতে হয়,
তো আমরা যদি সংখ্যা থাকে তাহলে জিরোর পরিবর্তে 1 বসাবো এবং 1 এর পরিবর্তে 0 বসাবো, জিরোর পরিবর্তে 1 বসাবা এবং 1 এর পরিবর্তে 0 বসাবা, এবং একই সাথে অপারেশনটাও চেঞ্জ করবা। অর থাকলে তুমি এন্ড দিবা এবং এন্ড থাকলে তুমি অর দিবা। যদি এই এক চেঞ্জ করার ফলে দেখো যে সেটাও যদি এই এক চেঞ্জটা করো তাহলে দেখবা সেটাও একটা বৈধ সমীকরণ হবে। অর্থাৎ একটা বৈধ সমীকরণের উপর যদি তুমি এই নীতিটা অ্যাপ্লাই করো তাহলে যে সমীকরণটা আসবে সেই সমীকরণটাও একটা বৈধ সমীকরণ হবে। অথবা একটা অবৈধ সমীকরণের উপরে যদি তুমি এটা অ্যাপ্লাই করো তাহলে যে সমীকরণটা আসবে সেটাও একটা অবৈধ সমীকরণ হবে। একটা উদাহরণ দিই, দেখো আমরা একটু আগে কি লিখছিলাম যে 1 1 ইকুয়াল টু 1 প্লাস 0 ইকুয়াল টু 1, তাই না? এটা লিখেছিলাম। তোমরা তো জানো যে 1 প্লাস 0 ইকুয়াল টু 1। তো এটা কি একটা বৈধ সমীকরণ না? সবাই বলো, এটা কি একটা বৈধ সমীকরণ কিনা? অবশ্যই এটা একটা বৈধ সমীকরণ। তো এই বৈধ সমীকরণের উপরে যদি আমরা এই নীতিটা অ্যাপ্লাই করি তাহলে কি আসে দেখো, আমরা কি বলছি যে 1 এর পরিবর্তে তুমি 0 দিবা, 0 এর পরিবর্তে 1 দিবা। এখানে 1 এর পরিবর্তে তুমি কি দিবা? 0 দিবা, এবং প্লাস থাকলে ডট এন্ড দিবা, অর থাকলে এন্ড দিবা, এন্ড থাকলে অর দিবা। দেখো এখানে প্লাস আছে তাহলে আমরা এন্ড দিয়ে দিলাম, অর অপারেশন ছিল এন্ড অপারেশন করে ফেললাম। তাহলে দেখো তো দ্বিতীয় যে সমীকরণটা আসলে এই সমীকরণটাও কি বৈধ কিনা? আমাকে বলো এই সমীকরণটাও বৈধ কিনা, বলো। বৈধ, বৈধ, অবশ্যই বৈধ। এই জিনিসটা সবাই বুঝতে পারছো কিনা? আচ্ছা, তো আরেকটা দেখো, আমরা যদি এখন একটু অবৈধ একটা সমীকরণ দেখি যে 1 প্লাস 0 ইকুয়াল টু আমরা যদি 0 লিখি, তো এইটাতে যদি আমরা এই নীতিটা অ্যাপ্লাই করি তাহলে যে সমীকরণটা আসবে সেটাও একটা অবৈধ সমীকরণ আসবে। যেমন 1 এর পরিবর্তে 0, 0 এর পরিবর্তে 1, 0 এর পরিবর্তে 1, প্লাস এর পরিবর্তে ডট দাও, তাহলে দেখো এই সমীকরণটাও কি একটা অবৈধ সমীকরণ না? কারণ 0 এর সাথে যদি একটা জিনিস গুণ থাকে তাহলে সেটা কিভাবে 0, সেটা কিভাবে 1 হয়? বুঝতে পারছো? তার মানে একটা অবৈধ সমীকরণের উপরেও যদি তুমি হচ্ছে এই নীতিটা অ্যাপ্লাই করো, যে সমীকরণটা আসবে সেটা একটা অবৈধ সমীকরণ, অথবা একটা বৈধ সমীকরণের উপরে যদি এই নীতিটা অ্যাপ্লাই করো সেটা একটা বৈধ সমীকরণ আসবে। এটাই হচ্ছে অ্যাকচুয়ালি দ্বৈত নীতি। পরিবর্তে, আচ্ছা পরিবর্তে, পরিবর্তে হবে এটা, পরিবর্তে, পরিবর্তে, পরিবর্তে তার অর্থাৎ 0 এর পরিবর্তে তুমি 1 বসাবা, 1 এর পরিবর্তে 0 বসাবা, অর থাকলে এন্ড, এন্ড থাকলে অর। তো এই জিনিসটা তোমরা কি আচ্ছা, জিনিসটা হচ্ছে এইভাবে যদি বলি যে মানে আমাদের সবই চেঞ্জ করতে হবে। নাম্বার 0 থাকলে 1, সাইন প্লাস থাকলে সব এটা হবে সব ইনটু, চেঞ্জ করবো, রাইট? ইকুয়াল ছাড়া সব সবই চেঞ্জ, চেঞ্জ করে ফেলবো। ইয়েস। ইকুয়াল ছাড়া সবই আমরা চেঞ্জ করে ফেলবো। তাহলে যদি দেখি যে এটা ইকুয়াল ছাড়া সবই চেঞ্জ করে ফেললেই এই নীতিটা অ্যাপ্লাই হবে। আচ্ছা, তারপর আরেকটা জিনিস পড়বো আমরা, সেটা হচ্ছে বুলিয়ান পূরক বা বুলিয়ান পরিপূরক। এই জিনিসটা কি সহজ কথায় বলতে গেলে ভাইয়া এই জিনিসটা হচ্ছে উল্টানো। এই জিনিসটা কি সহজভাবে যদি বলি, বুলিয়ান পূরক মানে কি উল্টানো। অর্থাৎ তুমি একটা মানুষ সোজা, ধরো একটা মানুষ তুমি হচ্ছে সোজা আছো, তো তোমার উপর যদি এই পূরকটা অ্যাপ্লাই করি তাহলে তুমি হয়ে যাবা উল্টা। ব্যাপারটা হচ্ছে এটা, তুমি হয়ে যাবা উল্টা। এটাই হচ্ছে বুলিয়ান আমি পূরক। উল্টা হবো কেমনে? এটা একটা ধরে নিলাম উদাহরণ যে বুলিয়ান পূরক মানে হচ্ছে উল্টানো। অর্থাৎ আমরা যদি ধরো 0 লিখি, আচ্ছা, আমি যদি ছেলে থাকি মানে আমি মেয়ে হয়ে যাবো, রাইট? এরকম? এরকম না, তুমি হচ্ছে উল্টে যাবা, উল্টে বুঝে নাও, এই যে এরকম উল্টে যাবা, মাথাটা নিচে চলে যাবে। আচ্ছা, আসতেছে কেন পোলাপান? কালারও চেঞ্জ হবে, ও আচ্ছা কালার, হ্যাঁ এটা তো হচ্ছে বোঝানোর সুবিধার্থে বলছি। কালার, কালার চেঞ্জ দিছি মানে কি, ধরো কাউকে উল্টায় দিলাম, কষ্টে আছে না, কষ্টে আছে এই জন্য ওর মনে করো যে পুরা শরীর নীল হয়ে গেছে, এই জন্য কালার চেঞ্জ করে দিছি। তো যাই হোক, বুলিয়ান পূরক বলতে আমরা কি বুঝাই? বুলিয়ান পূরক হচ্ছে উল্টানো। অর্থাৎ 0-র উপরে যদি আমরা হচ্ছে পূরক দিয়ে দিই, ধরো 0-র উপরে যদি আমরা পূরক দিয়ে দিই হয়ে যাবে 1, 1 এর উপর যদি আমরা পূরক দেই সেটা হয়ে যাবে কি 0। এটাই হচ্ছে বুলিয়ান পূরক। এখানে আরেকটা কথা আছে, দেখো আমরা যদি একটা জিনিসকে দুইবার উল্টাই তাহলে কি পাবো?
সেম জিনিসই পাবো। হ্যাঁ, সেম জিনিস পাবো। তো দেখো, তুমি এই জিনিস একটা মানুষকে একবার উল্টাইছো, সে উল্টে গেছে, অর্থাৎ তার উপরে একবার পূরক অ্যাপ্লাই করছো, সে উল্টে গেছে। তার উপরে যদি তুমি আরেকবার পূরক অ্যাপ্লাই করো, সে কি হয়ে যাবে? সোজা হয়ে যাবে। সে কি হয়ে যাবে? সোজা হয়ে যাবে। তো এটা আমরা এখানেও অ্যাপ্লাই করতে পারি যে 1 এর উপর যদি আমরা দুইবার পূরক করি তাহলে কি হবে বলো? 1 কে একবার পূরক করলে 0 হয়, দুইবার পূরক করতেছি মানে কি আলটিমেটলি রেজাল্ট হবে 1। আবার 0 এর উপরে যদি তুমি দুইবার পূরক দাও তাহলে কি হবে? একবার করলে হওয়ার কথা ছিল 1, যেহেতু দুইবার করতেছো সেটা হয়ে যাবে কি 0, সেটা হয়ে যাবে 0। আশা করি এই জিনিসটা তোমরা বুঝতে পারছো যে এই বক্সটা এবং এই বক্সটা, আশা করি সবাই বুঝতে পারছো। সবাই বুঝতে পারছো কিনা জানাও যে পূরক জিনিসটা বুঝতে পারলাম কিনা। আচ্ছা, সবাই বুঝতে পারছে, নাইস। সাদি, তুমি কি বুঝতে পেরেছো? পূরক জিনিসটা বুঝতে পেরেছো কিভাবে কাজ করতেছে? হ্যাঁ ভাই, বুঝতে পারলাম। তুমি কি এটা আগে জানতে না নতুন শিখলে এখন? ভাই নতুন শিখলাম, নতুন সব। থ্যাংক ইউ। হ্যাঁ, তুমি যদি না বুঝো তাহলে সাদি তুমি পরবর্তীতে রেকর্ড ক্লাসটা করে নিও। আচ্ছা ভাই, আপনি এর আগে কি একটা ক্লাস নিছেন না? জি, আমি এর আগে একটা ক্লাস নিয়েছিলাম। ইউটিউবে রেকর্ড দিচ্ছেন নাকি? জি, ইউটিউবে রেকর্ড ভিডিও দিছেন? ইউটিউবে এখনো রেকর্ডেড দেই নাই, দিয়ে দিব। তাহলে আজকের কেমনে ক্লাসটা দেখবো? মেইনলি ওই ক্লাসেরই মানে নতুন ভার্সন। আজকের ক্লাসটা আগের ক্লাসের নতুন ভার্সন, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। হ্যাঁ, রেকর্ডেড ক্লাসগুলো ইউটিউবে পাবা। আচ্ছা, লাইভ যে ক্লাসগুলো হইতেছে এটা কি অ্যাপে যায়, রেকর্ডেড ক্লাসগুলা? অ্যাপে এখন আপলোড হয় নাই, আমরা আপলোড করে ফেলবো। আচ্ছা। আচ্ছা, সবচেয়ে মেইন যে জিনিসটা জানতে হবে বুলিয়ান উপপাদ্য। তো রেকর্ড ক্লাস ইউটিউবে পেয়ে যাবা। হ্যাঁ, রেকর্ড ক্লাস আমরা ইউটিউবে দিয়ে দিব। তো তোমরা একটু সবাই এক নজরে সবাই এগুলো দেখো যে আসলে কোন জায়গাতে তোমাদের ঝামেলা মনে হচ্ছে। এই দুইটা তো অবশ্যই পারবে, এই দুইটা একটু আগে দেখে আসছি তাই না? যোগের ক্ষেত্রে এবং গুণের ক্ষেত্রে যোগের উপপাদ্য এবং গুণের উপপাদ্য আগের মতোই নরমাল। তো তোমরা দেখো যে এখানকার কোন জায়গাতে তোমাদের ঝামেলা মনে হচ্ছে, তোমরা একটু দেখো। অ্যাপ চালাইতে পারতেছি না, ওয়েব অ্যাপ ইউজ করতেছে। হ্যাঁ, ওয়েব অ্যাপ তুমি হচ্ছে পেজে নক দিও। কেমিস্ট্রি ক্লাস, হ্যাঁ এখনো অ্যাপে আপলোড করা হয় নাই। লাইভ ক্লাসগুলো আমাদের ইউটিউবে আছে, ইউটিউবেই দেখো। লাইভ ক্লাস তো ইউটিউবে দেখাই ভালো। তোমরা একটু দেখো, আমার একটা কল আসছে, আমি কলটা ধরি। তোমরা সবাই এই স্লাইডে দেখো যে কোন জায়গাতে তোমাদের ঝামেলা মনে হচ্ছে যে ভাই এই জিনিসটা মানে উল্টাপাল্টা লাগতেছে আর কি। আমরা প্রমাণ করে, প্রত্যেকটা প্রমাণ করে দেখাই দেবো তোমাদের আজকে। ক্লাস কেমন হইতেছে আইসিটি? আচ্ছা, অনেক ভালো ক্লাস হচ্ছে, ভেরি গুড। লাস্ট ক্লাসে কি তোমরা সবাই ছিলা? লাস্ট ক্লাস কিসের উপরে ছিল তোমাদের? আচ্ছা, কানিস ছিল, আবির, রাসেল সবাই ছিল। আচ্ছা, জহিরুল ছিল না। জুয়েল যেটা বললো যে গত ক্লাসেরই একটু আপগ্রেডেড ভার্সন হচ্ছে আজকের ক্লাস। সো আজকের ক্লাস করলে মনে হয় হয়ে যাবে।
আচ্ছা এইটা বলো দেখি যে যোগ একটা হচ্ছে যৌক্তিক যোগ বা লজিক্যাল সামেশন, আর একটা হচ্ছে লজিক্যাল মাল্টিপ্লিকেশন বা যৌক্তিক গুণ, মানে কোনটা কোন সার্কিটের সাথে রিলেটেড। মানে একটা হচ্ছে সিরিজ সার্কিট আর একটা হচ্ছে প্যারালাল, তো কোনটা প্যারালালের সাথে রিলেটেড আর কোনটা সিরিজের সাথে রিলেটেড, দেখি পারো কিনা। এটা অনেকেই পারবে, কারণ আগের ক্লাসে আমি ওদের পড়াইছিলাম, ওরা পারবে এটা। বলো, অর এবং এন্ড এই দুইটার মধ্যে কোনটা প্যারালাল এবং কোনটা সিরিজ সার্কিট? আগের ক্লাসে তোমাদের দেখাইছিলাম না এরকম? এ বি যদি থাকে বলাপেন এত এত কেন, এত স্লো কেন, তাড়াতাড়ি অ্যান্সার করো। এন্ড, সিরিজ, অর প্যারালাল। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, কে কে দাগাচ্ছ, একটু রিমুভ করো। এগুলো কে দাগাইছে একটু রিমুভ করো। আচ্ছা, আমি রিমুভ করতে পেরেছি। এই না, আমি করি নাই, আমি দাগাই নেই, অন্য কেউ দাগাইছে। আদি তুমি ক্লাসে এরকম ডিস্টার্ব করতেছো কেন সবাইকে? এই আমি দাগাই নেই, আমি কি এত বলদ নাকি যে আমি দাগাবো? আচ্ছা, এগুলাতে প্রবলেমের জন্য দাগাইছে। আচ্ছা, আমি চলে আসছি। তো দেখো, এই জিনিসটা কে বুঝাবে? সাদি তুমি বুঝাবা না আমি বুঝাই দিব ওদের? তুমি বুঝাও, আমি এখন ইসে যাব, বিচে যাব একটু ওকে ঠিক রিল্যাক্স। আছে ঠিক আছে। আল্লাহ হাফেজ। ওকে, তো দেখো, এটা হচ্ছে অনেক অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। আমি আশা করি তোমরা যারা সবাই আছো এই পার্টটুকু অনেক মনোযোগ দিয়ে করবা। এটার কিছু কিছু জিনিস উপপাদ্য আছে যেটা হচ্ছে তোমাকে মাস্ট জানতে হবে। বিভাজনের 2 নম্বরের প্রমাণটা দেখাই দিও, কারণ ওইটা মনে হয় হ্যাঁ, ইসেও লাগে, আমাদের ইসে লাগছে, ইউনিভার্সিটিতেও লাগছে। এটা খুব বিভাজনের 2 ইম্পর্টেন্ট, নম্বর। রাইট? যেটা আমি রেড করে রাখছি, রাইট? ইয়েস ইয়েস, রেড হ্যাঁ, করে যেটা রাখছি বিভাজনের এটা 2 কিন্তু নম্বর অনেক ইম্পর্টেন্ট। এই জিনিসটা অনেক থেকে ইম্পর্টেন্ট, অনেক। একটু যদি কঠিন সমীকরণ আসে, সরল সমীকরণ, সেটা সেই ক্ষেত্রে এটার ব্যবহার করতে হয়। একটু কঠিন আসলে অনেকে এটা পারে না, এটা আমি প্রমাণ করে দেখাই দিব। তো দেখো, আমরা যদি শুরু থেকে শুরু করি, বুলিয়ান উপপাদ্য কতগুলো উপপাদ্য আছে? মৌলিক উপপাদ্য, সহায়ক উপপাদ্য, বিনিময় উপপাদ্য, বিভাজন উপপাদ্য। ওকে, তো আমরা যদি একদম বেসিকটাতে আসি, যোগের ক্ষেত্রে কি হবে? তো যোগের ক্ষেত্রে দেখো, এ প্লাস জিরো, আমরা প্লাস উচ্চারণ করছি, তোমরা সবসময় এটা অর বা এন্ড উচ্চারণ করবে, আমরা যেহেতু তাড়াতাড়ি দ্রুতর ক্ষেত্রে প্লাস উচ্চারণ করবো। ওকে, এ অর জিরো, এ অর জিরো কি হবে? এই হবে, তোমরা কি জানো জিরোর সাথে কোনো কিছু যোগ করলে কি হবে? এ এ প্লাস ওয়ান, এটা ওয়ান হবে। এটা কেন ভাইয়া বলো? এটা আমরা একটু আগে শিখে আসছি না যে কোনো কিছুর সাথে ওয়ান থাকা মানেই কি, কোনো কিছুর সাথে যদি ওয়ান যোগ হয় সেটা পুরাটাই ওয়ান হয়ে যাবে। দেখো, ওয়ান প্লাস এ বি প্লাস, ধরো আরো গুণ দিলাম বি সি, অনেক জটিল করতেছি জিনিসপাতি গুলা, তারপরে তুমি চোখ বন্ধ করে বলে ফেলতে পারবা কি যে এই জিনিসটা আসলে সি ডি, অনেক কিছু লিখতেছি, এটার উত্তর তুমি চোখ বন্ধ করে বলে দিতে পারবা ওয়ান হবে। উত্তর তুমি চোখ বন্ধ করে বলে দিতে পারবা ওয়ান হবে, রাইট? ইনপুট একটা ওয়ান হলেই আউটপুট ওয়ান হবে। এই জিনিসটা তোমরা মাথায় নিয়ে রাখো যে ভাইয়া, ধরো হাজার জিনিসপাতি যোগ আছে, জাস্ট তুমি কোনোভাবে মাঝখানে একটা ওয়ান পাইলা চিপায়, ধরো অনেক কিছু যোগ আছে, এইদিকে অনেক যোগ, ডান বাম অনেক যোগ, জাস্ট এক জায়গায় তুমি দেখলা যে ভাই মাঝখানে একটা ওয়ান আছে যোগ আকারে, চোখ বন্ধ করে হাজার হাজার সংখ্যার যোগফল তুমি একবারে বলে দিতে পারবা যে বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে এটা ওয়ান হবে। আশা করি এই জিনিসটা সবাই ক্লিয়ার। এটা কেন বারবার বলতেছি, আমাদের আমরা যখন হচ্ছে প্র্যাকটিস শিটের প্র্যাকটিস করবো তখন আমাদের লাগবে যে এই জিনিসটা লাগবে যে অনেকগুলো ওয়ান থাকলেও সেটা কি হয়ে যায়, ওয়ান হয়ে যায়। তো দেখো, দুইটা এ থেকে একটা এ হয়, এটা কেন? এটাও কিন্তু ইম্পর্টেন্ট যে দুইটা এ যোগ আকার আছে, এটাও ইম্পর্টেন্ট যে একটা এ হয়ে যায়। এটা কেন তুমি ভাইয়া দেখো তো, যে এ যোগ এ, এ যোগ এ যদি জিরো হয়, এ জিরো অথবা ওয়ান যে কোনো একটাই হতে পারে, রাইট? এ হয় জিরো হবে, না হয় ওয়ান হবে, যে কোনো একটাই তো হইতে পারে। যদি জিরো হয়, দেখো দুইটাই জিরো, তাহলে উত্তরটাও কি হবে? জিরো হবে, মানে এর মানটাই উত্তর হচ্ছে।
আবার দুইটাই যদি 1 হয় 1 + 1 মানে কি 1, তার মানে তুমি এর মানটা 0 এবং 1 যেটাই বসাও না কেন উত্তর কি, যেটা বসাও সেটাই উত্তর। 1 বসালে 1 উত্তর, 0 বসালে 0 উত্তর। অর্থাৎ এর মান তুমি যাই বসাও না কেন উত্তরটা কিন্তু তোমার তাই আসতেছে। বুঝতে পারছো আমার কথা? এই 3 নাম্বারটা বুঝতে পারছো কি ভাইয়া সবাই? এর ভ্যালু তো 0 এবং 1 ছাড়া কিছু বসাতে পারবো না, রাইট? কারণ আমাদের হাতে দুইটা ডিজিট আছে। তো তুমি যদি 0 বসাও তাহলে উত্তরটা কি হবে, 0 এ আসবে। 1 বসালে উত্তরটা 1 এ আসবে। অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি ভাইয়া, তুমি এর ভ্যালুটা 0 1 যাইনি বা না কেন সেটাই আসবে, অর্থাৎ এর ভ্যালু এই আসবে। বুঝতে পারছো? এখানেও আরেকটা তোমাদের জিনিস দেখায় দেই, এখানেও আরেকটা জিনিস দেখায় দেই যেটা খুব ইম্পর্টেন্ট, সরল করতে গেলে লাগবে। দেখো, সবাই আমাকে বলো তো এই 3 নাম্বারের নিয়মটা ফলো করে সবাই আমাকে বলবা যে ধরো অনেকগুলা এ একসাথে আছে, অনেকগুলো এ একসাথে আছে, তাহলে তুমি এটা রেজাল্টটা ভাই কি বলতে পারবা? বলো, এই রেজাল্টটা তুমি কি বলতে পারবা? এ বলতে পারবা, খুব সহজ। আচ্ছা, তো আমি যদি আরেকটু বড় করে দিই, যেটা আসলে সরল করতে গিয়ে লাগবে, সেটা হচ্ছে এরকম, ধরো ABC প্লাস ABC প্লাস ABC। ভাইয়া এটার উত্তরটা তুমি কি লিখতে পারবা বলো তো? রেজাল্টটা কি লিখতে পারবা? রাইট, রেজাল্টটা এ বি সি লিখতে পারবা, কারণ এই 3 নাম্বারের নিয়ম অনুযায়ী, এই 3 নাম্বারের নিয়ম অনুযায়ী। রাইট রাইট, কারণ আরো সহজে যদি তোমাদের বলে দেই যে একই চেহারার অনেকজন যদি একই সাথে অর অপারেশন বা অর অপারেশন হয়, একই চেহারার অনেকজনের মাঝে যদি অর অপারেশন হয়, তুমি একটা চেহারা লিখবা। বুঝতে পারছো? এটা যদি ধরো একই চেহারার অনেকগুলা মানুষ থাকে, অনেকগুলা মানুষ অর অপারেশনের মধ্যে আছে, লেখা দেখবা যে ভাই একটা মানুষ। তার মানে তোমাকে যদি আমি এটা বলি যে ভাইয়া দেখো, তোমাকে যদি বুলিয়ান অ্যালজেব্রায় অর অপারেশনের ক্ষেত্রে বলি যে ধরো এরকম একটা মিষ্টি, দুইটা মিষ্টি, তিনটা, এটা মিষ্টি, এটা জিরো ভাববা না, এটা মিষ্টি, ধরো মিষ্টি, অনেকগুলা মিষ্টি একই রকম চেহারার। তো যেহেতু অনেকগুলা মিষ্টি একই রকম চেহারার, এদের যোগ করলেও তুমি কি পাবা? একটা মিষ্টি পাবা। ব্যাপারটা কিন্তু তাই, রাইট? সবাই বুঝতে পারছো কিনা আমি কি বুঝাতে চাচ্ছি? বুঝতে পারছো? হ্যাঁ, এগুলা বলতেছি কারণ তোমাদের পরীক্ষা যেন ভুল না হয়, যে জন্য আশেপাশের জিনিসপাতিগুলো উদাহরণগুলো টানতেছি, একই চেহারা টানতেছি। বুঝতে পারছো তো? একই চেহারার অনেকজনকে একসাথে তুমি বেঁধে রাখবা, আলটিমেটলি রেজাল্ট হচ্ছে জাস্ট একজন। ওকে, তো এটা কি ভাইয়া 4 নাম্বারটা কি? তাহলে 4 নাম্বারটা বুঝি সবাই। 4 নাম্বারটা a প্লাস a প্রাইম ইকুয়াল টু 1, 4 নাম্বারটাও কিন্তু সবাই বুঝি। কিভাবে বুঝি ভাইয়া? দেখো, ও সেই মজা হয়তো 1000টা মিষ্টি। হ্যাঁ, তুমি হচ্ছে এই যে এই লজিকটা দেখাই দিবা, যে বুলিয়ান উপপাদ্যের লজিকটা দেখাইয়া বলবা যে ভাই তাহলে হচ্ছে একটা মিষ্টির প্রাইস রাখেন, সব তো একই, তাই না? তো যাই হোক, একটু মজা করলাম। দেখো 4 নাম্বারটা সবাই বুঝি কিনা দেখো, a প্লাস a প্রাইম ইকুয়াল টু 1। দেখো ভাইয়া, a হয় তুমি 0 ধরে নিলা। ভাইয়া দেখো, a যদি আমি 0 ধরি, a প্রাইমটা কি হবে ভাইয়া? 1 হবে। তাহলে এটার উত্তরটা কি হবে? 1 হবে। 0 + 1 1। অথবা তুমি যদি ভাইয়া উল্টা ধরো, যে a কে তুমি 1 ধরবা, a কে তুমি কি ধরবা ভাইয়া? এটাকে 1 ধরবা। তাহলে a যদি 1 হয়, a প্রাইমটা হয়ে যাবে 0। তার মানে উত্তরটা কি আলটিমেটলি 1। তুমি এটাকে 1 ধরো বা এটাকে 0 ধরো, তোমার উত্তর কি আসতেছে ভাইয়া? a আসতেছে। অর্থাৎ a প্লাস a প্রাইম ইকুয়াল টু 1। এটা খুব ইম্পর্টেন্ট, আমি বারবার বলে দিচ্ছি, এটাও খুবই ইম্পর্টেন্ট। তোমার সামনে যখন আমরা প্র্যাকটিস শিটের টাইপগুলা করব, এখানে লাগবে। তো তাহলে মৌলিক উপপাদ্যের যোগের ক্ষেত্রে সবগুলা কি আমরা বুঝতে পেরেছি? এগুলা কিভাবে প্রমাণ করবা বলো? প্রমাণটা এই যে এরকম। হ্যাঁ, যদি বড় আসে কিভাবে প্রমাণ করবা? আমরা কি বলছি, a প্লাস a প্রাইম ইকুয়াল টু সবসময় 1 আসতেছে কেন? এটার প্রমাণটা কি? যদি তোমাকে কেউ জিজ্ঞেস করে, ধরো তোমাদের ছোট ভাই সামনে আসবে, ফার্স্ট ইয়ারে ভর্তি হবে, ওরা তোমাদের কাছে পড়তে চাবে, তখন তোমরা কিভাবে বুঝাবা? কিভাবে বুঝাবা? বলবা ভাই তুই a কে কি লিখতে পারবি? সর্বোচ্চ a এর মানটা তুই হয় 0 নিতে পারবি, না হয় 1 নিতে পারবি। আচ্ছা ধর তুই 0 নিলি, এর ভ্যালুটা তুই 0 নিলি, তাহলে a প্রাইমটা তোর কি নিতে হবে? অবশ্যই 1 হয়ে যাবে। তাহলে দেখ, আলটিমেটলি উত্তরটা কি আসতেছে? 1 আসতেছে। তার মানে কি এই সমীকরণটা সত্য। অথবা তুই চিন্তা করলি যে ভাই তুমি 0 ধরলে, আমি 1 ধরি, ওকে ফাইন, তুই 1 ধর। তোমার ছোট ভাইকে বললা আচ্ছা তুই যেহেতু একটু তেরামি করতেছিস, তুই 1 ধরে কর, দেখ আমার কথা মিলে কিনা। তাহলে তুমি এটাকে 1 ধরলে অবশ্যই সেটাকে কি 0 লিখবে। উত্তরটা অ্যাকচুয়ালি কি হবে? যদি যোগ করো 1ই হবে। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। ছোট ভাইদের বুঝাইতে পারবা কিনা বলো? এই জিনিসটা ছোট ভাইদের বুঝাইতে পারবা কিনা? বুঝাইতে পারতে হবে, কিন্তু তোমাদের কিন্তু সামনে শিক্ষক হইতে হবে, বুঝছো? নিজেরা কিন্তু ছোট ভাই না থাকুক, কলেজে আসবে না, কলেজে যখন ছোট ভাইরা আসবে ভর্তি হবে, ওদেরকে বুঝাবা
ওদেরকে বুঝাই দিবা, অথবা তোমার ফ্রেন্ডদেরকে বুঝাই দিবা, ফ্রেন্ডদের বুঝাই দিবা। যদি বুঝাও, আচ্ছা বুঝানোর ক্ষেত্রে লাভ কি? ধরো তুমি একটা টপিক খুব ভালো করে বুঝলা, এই টপিকটা যদি তুমি নিজে 10 বার লিখো, অথবা আরেকজন নিজে 10 বার পড়লা, অথবা আরেকজনকে একবার বুঝাইলা, কোনটা লাভ? এই যে একবার কাউকে বুঝাবা সেই জিনিসটা সবচেয়ে বেশি লাভ। তো ট্রাই করবা তোমাদের ফ্রেন্ডদের মাঝেই, যেমন স্মৃতি প্রীতি একসাথে থাকে, তোমরা একটা টপিক দুইজন আলাদা আলাদা ভাবে পড়লা, প্রীতি একটা টপিক কেমিস্ট্রির পড়লা, শ্রুতি একটা টপিক কেমিস্ট্রির পড়লা, পড়ার পর তুমি কি করলা যে তুমি ওই টপিকটা ওকে বুঝাইলা, তুমি এই টপিকটা একে বুঝাই দিলা, তাহলে জিনিসটা কি হইলো? দুইজন দুইটা পড়লা, পরে দুইজন একই সাথে অল্টারনেটিভ করে বুঝাই দিলা। তো এরকম বুঝানোর ক্ষেত্রে দেখবা যে একটা জিনিস যদি কাউকে বুঝাও, তাহলে সেই জিনিসটা তোমার মাথায় সবচেয়ে বেশি গেঁথে থাকে, সবচেয়ে বেশি গেঁথে থাকে। তোমরা কারে বুঝাবা ভাই? আমাদের গ্রুপ আছে না, আমাদের টেলিগ্রাম গ্রুপে অনেক পোলাপান আছে, এখানে গ্রুপ করবা, ফ্রেন্ড বানাবা, গ্রুপ করে করে বুঝাই দিবা যে দোস্ত আজকে আমি এই টপিকটা পড়বো কেমিস্ট্রি, আজকে তুই এই টপিকটা পড়বি, আজকে আমি দ্রাব্যতার অধক্ষেপ পড়বে কি পড়বে না এটা পড়বো, তুই পর হচ্ছে ঘনমাত্রা নির্ণয়, তাহলে আমি ঘনমাত্রার টপিকটা তোকে বুঝাই দিলাম, আর অধক্ষেপের টপিকটা তোকে বুঝাই দিলাম। খুব ইজি হইলো জিনিসটা। ওকে, তাহলে আশা করি যে এই 0 এবং 1 ধরে কিন্তু যে কোনোটা তোমরা প্রমাণ করতে পারবা, 0 এবং 1 ধরে যে কোনোটা প্রমাণ করতে পারবা। তো গুণের ক্ষেত্রে দেখো ভাই সবই কিন্তু সহজ। এর সাথে যদি 0 গুণ হয় 0 হবে, 0 গুণ হওয়া মানে কি ভাই? 0 হবে। এর সাথে 1 গুণ হওয়া মানে কি? এ হবে। এই জিনিসটা কি বুঝো? 2 নাম্বারটা কি তোমরা বুঝো যে এ এন্ড 1 ইকুয়াল টু এ হইলো? এটা বুঝো কিনা? হুম, জি সবাই বুঝো যে এর সাথে 1 ডট আকারে হলে এ হয়। এটা তোমরা প্রমাণ, আমি কি বলছি ভাই, প্রমাণটা এই যে এইভাবে করবা তোমরা। কি বলছে? এ ডট 1 ইকুয়াল টু কি হইছে? এ হইছে। তো আচ্ছা দেখো, এর ভ্যালু সর্বোচ্চ তুমি কি নিতে পারো? 0 নিতে পারো অথবা 1 নিতে পারো। দেখো 0 নিলে উত্তরটা কি আলটিমেটলি 0 হচ্ছে, মানে এর ভ্যালুটাই। অথবা তুমি যদি 1 নাও, 1.1 ইকুয়াল টু কি হবে? 1 ই হবে। অ্যাকচুয়ালি কার ভ্যালুটাই, মানে এ যাকে নিচ্ছ সেই উত্তর দিচ্ছে, অর্থাৎ এ ডট এ 1 ইকুয়াল টু এ। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। এগুলো হচ্ছে নিজেরা একটু প্রমাণ করো ভাই, 0 এবং 1 ধরে নিজেরা বাকিগুলা প্রমাণ করবা। এই যে এটাও কিন্তু সেম, যে অনেকগুলো একই চেহারার মানুষ যখন থাকবে তুমি একটা লিখবা, যোগের ক্ষেত্রেও গুণের ক্ষেত্রেও। আর এই যে এ ডট এ প্রাইম ইকুয়াল টু 0 কিভাবে আসলো? এ ডট এ এন্ড এ প্রাইম ইকুয়াল টু 0 কিভাবে আসলো? এটাও কিন্তু খুব সহজ ভাইয়া। দেখো এ ডট বা এন্ড, এটা আমরা অনেক সময় কথা বলতে বলতে অন্য কিছু বলে ফেলতেছি, এটা হচ্ছে এন্ড হবে, কিন্তু তোমরা উচ্চারণ এন্ড করবা। তো দেখো এ যদি 0 হয় এটা 1 হবে, আলটিমেটলি উত্তর কি হবে বলো? আচ্ছা এটা 0, আচ্ছা 1 লিখছি তাই না, এটা 0 হবে, 0 হবে, 0 0। এ যদি 0 দাও এ প্রাইমটা হবে 1, অথবা এ যদি 1 দাও এ প্রাইমটা হবে 0। অ্যাকচুয়ালি 0 আসবে, এখানে 0 আসবে মানে পুরো জিনিসটা হয়ে যাবে 0। এই দুইটা জিনিস সবাই বুঝতে পারছি কিনা বলো? হ্যাঁ সবাই বুঝতে পারছো, এটা সহজ জিনিস। আচ্ছা তোমরা যেটা বুঝো নাই সেটা আমি বলি, সহায়ক উপপাদ্যের মধ্যে কোন নাম্বারটা বুঝো নাই? দেখো সহায়ক উপপাদ্যের প্রথমটা কি বলছে, যে এ ইন্টু এ প্লাস বি ইকুয়াল টু এ, এই জিনিসটা কি তোমরা বুঝতে পেরেছো? এ ইন্টু বা এ ডট, এটা মানে এন্ড অপারেশন হচ্ছে, এ এন্ড এ প্লাস বি ইকুয়াল টু এ, এটা তোমরা বুঝতে পেরেছো কিনা? বা 2 নাম্বারটা বুঝতে পেরেছো কিনা? এগুলো তো না বুঝার কথা না, কারণ কিভাবে আসলো? তোমার মনে প্রশ্ন হতে পারে না যে ভাইয়া যেখানে কিভাবে আসলো বলো? এই যে এখানে সহায়ক উপপাদ্যের এই 5 নাম্বারটা তোমরা সবাই পারো, 5 নাম্বারটা একটু আগে দেখাইছি পুরো, যে ডাবল একটা জিনিসকে 2 বার উল্টালে আগের জিনিসই আসে, তাই না? একটা জিনিসকে যদি 2 বার উল্টাও সেই জিনিসটাকে আগের অবস্থাতেই ফিরে আসে। 5 সবাই বুঝো। 1 থেকে 4 সবাই বুঝো কিনা আমাকে জানাও তো, যে বুঝি অথবা বুঝি না। আমি এখন প্রমাণ করে দেখাবো। সবাই একটু কমেন্টে জানাও যে সহায়ক উপপাদ্যের এই 1 থেকে 4 বুঝি কি বুঝি না।
আচ্ছা, অনেকে বুঝে না। ওকে, অনেকে বুঝো না, তাহলে চলো আমরা বুঝায় দেই। চলো আমরা বুঝায় দেই। দেখো, এই জিনিসটা বোঝা খুবই জরুরি। প্রথমটা কি ছিল ভাইয়া বলো তো? এ এর সাথে এন্ড অপারেশন হচ্ছে কার? এ প্লাস বি এর এন্ড অপারেশন হচ্ছে। আলটিমেটলি উত্তর আসতেছে এর ভ্যালুটাই। উত্তর কি আসতেছে ভাইয়া? এর ভ্যালুটাই আসতেছে। এই প্রমাণটা তোমরা পারবা কিনা, ছোট ভাইদের কিভাবে বুঝাবা? দেখো, এটা তুমি কিভাবে বুঝাবা? প্রথমে হচ্ছে তুমি লেফট হ্যান্ড সাইড নিলাম ভাইয়া, লেফট হ্যান্ড সাইড নিলাম, এর সাথে এন্ড অপারেশন করতেছি এ প্লাস বি। ওকে, তো এটা সহজভাবে তুমি গুণ করে দাও। এর সাথে এ গুণ করো, এর সাথে বি গুণ করো, করে দিলা। এর সাথে এ গুণ করলা, এর সাথে বি গুণ করলা, তাহলে কি হইলো ভাইয়া? দেখো, দুইটা এ থেকে কি একটা এ লিখতে পারি না আমরা? আমরা কি বলছি, একই চেহারার যদি যোগ অথবা গুণ আকারে থাকে তুমি একটা লিখতে পারো, পারো কিনা? এই লাইন পর্যন্ত আশা করি কারো কোনো সমস্যা হয় নাই। তো এখন আমরা যে কাজটা করব, একটু এক্সট্রা জিনিস আনবো, এক্সট্রা জিনিস আনবো। আচ্ছা, তোমাদেরকে এটা কি পড়াইছি কিনা? আচ্ছা, একটা জিনিস তোমাদের পড়ানো হয় না, সেটা হচ্ছে দেখো 1 প্লাস এ প্রাইম, এটা অ্যাকচুয়ালি কি হবে? এটা অ্যাকচুয়ালি কি হবে বলো? এটা মানে কিন্তু 1, এটা মানে 1 না। এ কমন নিলে তো ভাই আগেরটাই চলে আসলো। দেখো, এ যদি তুমি কমন নাও তাহলে কি আসলো? 1 প্লাস বি। 1 প্লাস বি এর পরিবর্তে তুমি তো কিছু লিখতে পারো না। 1 প্লাস বি এর পরিবর্তে তুমি কিছু লিখতে পারো? পারো না। এই জন্য এটা এইভাবে হবে না, এ কমন নিয়ে হচ্ছে না, তাই না? এই জন্য আমাদের এক্সট্রা একটা জিনিস আনতে হবে। তুমি খুব ভালো বলছো যে এ কমন নিলে তো হয়। এ কমন নিলে 1 প্লাস বিটা যে আসে, 1 প্লাস বিটাকে তুমি কি করবা? 1 প্লাস বি ইকুয়াল টু, ও রাইট, ও আচ্ছা ঠিক আছে, তাহলে তো হয়েই গেল। ওকে, তোমরা খুব ভালো যে 1 প্লাস বি। আচ্ছা, আমি যেভাবে বুঝতে চেয়েছিলাম সেটা সহজ হয়ে গেল। রাইট রাইট, তোমাদের অনেক ধন্যবাদ। যে দেখো, 1 কোনো কিছুর সাথে 1 যোগ করা মানে কি ভাই? সেটা 1, তার মানে a ডট 1 ইকুয়াল টু a। প্রমাণ কি বুঝতে পারছো সবাই? তোমরা অনেক ব্রিলিয়ান্ট, তোমরা অনেক ব্রিলিয়ান্ট। তাহলে দেখো, এটা কি সবাই বুঝতে পারছো যে জিনিসটা সত্য কিনা? এইগুলোর সত্যতা কিন্তু আমরা ট্রুথ টেবিলের মাধ্যমে প্রমাণ করতে পারি, অনেক ভাবে প্রমাণ করা যায়। বুঝতে পারছি? আচ্ছা, এটা যদি বুঝতে পারি তাহলে কি আমরা এটা বুঝতে পারবো না যে a প্লাস এ বি ইকুয়াল টু a? 2 নাম্বারটা তো একই জিনিস ভাইয়া। দেখো, এ কমন নিবা, 2 নাম্বারটা তো এখান থেকে আসছে, এই যে এই লাইন থেকে আসছে, a প্লাস এ বি ইকুয়াল টু a। 2 নাম্বারটাও সবাই বুঝতে পেরেছি। 3 নাম্বারটা সবাই বুঝতে পেরেছি কিনা? এ পূরক, এ ভাইয়া আমি সবার মতো ব্রিলিয়ান্ট হতে চাই। ইয়েস, তুমি সবার মতো ব্রিলিয়ান্ট হয়ে যাবা, সমস্যা নাই। দেখো, 3 নাম্বারটা বুঝতে পেরেছো কিনা? এ পূরক প্লাস এ বি ইকুয়াল টু এ বার, বারও বলতে পারো অথবা কমপ্লিমেন্ট বলতে পারো, এ বার প্লাস বি। 3 নাম্বারটা এবং 4 নাম্বারটা সবাই বুঝি কিনা বলো? আচ্ছা, আমি কি 3 এবং 4টা প্রমাণ করে দেখাবো না? তোমরা পারবা? বলো আমাকে, 3 এবং 4 কি প্রমাণ করে দেখাবো না? তোমরা পারবা? দ্রুত বলো, দ্রুত বলো ভাই। আচ্ছা, ছোট করে প্রমাণ করে দেখাই। দেখো, দেখো, প্রথমে আছে কি যে এ প্রাইম এ বি, এটা ইকুয়াল টু আমাদের প্রমাণ করতে হবে কি এ প্রাইম প্লাস বি। এটা প্রমাণ করতে হবে, রাইট? এটা প্রমাণ করতে হবে। আচ্ছা, এটা প্রমাণ করতে হবে। এটা যদি প্রমাণ করতে হয় তাহলে আমরা এখানে কি করব? দেখো, এখানে যে জিনিসটা আনতে হবে, এক্সট্রা একটা জিনিস আনতে হবে। কারণ তুমি একটা জিনিস চিন্তা করো ভাই, স্বাভাবিকভাবে কি কোনোভাবে প্রমাণ করা যায়? এখানে কি কমন যায়? এখানে কি কিভাবে প্রমাণটা করবো? এখানে কি কোনো কিছু কমন যাচ্ছে না? কমন যাচ্ছে না, কমন যাচ্ছে না, কোনো কিছুর মানও ইউজ করতে পারছেন, তাহলে এখানে করবোটা কি ভাইয়া? তাহলে এখানে আমরা করব কি, বুদ্ধি করে এক্সট্রা জিনিস আনবো। কি আনবো? এক্সট্রা জিনিস। এখন দেখো তো, যে এ প্রাইম 1 লিখা যায় না? এখানে লিখা যায়। তো 1 এর পরিবর্তে তুমি কি এটা লিখতে পারো? দেখো তো, 1 এর পরিবর্তে কি তুমি এটা লিখতে পারো? 1 প্লাস বি লিখতে পারো কিনা? অবশ্যই লিখা যায়, কারণ 1 প্লাস বি এর ভ্যালুটা 1। তো এখন তুমি যদি এগুলাকে গুণ করে দাও, প্লাস এ বি, তুমি যদি ভাইয়া পরেরটা থেকে এ বি কমন নাও তাহলে কি আসে? দেখো, এ প্রাইম প্লাস এ। তো আমাকে বলো তো ভাইয়া, এটার ভ্যালুটা কত? তুমি যদি এ কে 1 ধরো, এ প্রাইম হবে 0। আর এ কে যদি 0 ধরো, এ প্রাইম হয়ে যাবে 1। অথবা এই জিনিসটা সবসময় এরকম হবে, হয় 1 প্লাস 0, না হয় 0 প্লাস 1। এটার ভ্যালু তো সবসময় 1ই, রাইট? এটার ভ্যালু সবসময় কি হবে? 1। তো এই জন্য আমরা বলতে পারি এ প্রাইম প্লাস বি।
বুঝতে পেরেছি সবাই প্রমাণটা? খুব সহজ প্রমাণ না? তোমরা সবাই, আমি আশা করি তোমরা সবাই বাসায় এই প্রমাণগুলো করবে। এগুলো করলে তোমাদের বেসিক লেভেল অন্য লেভেলে চলে যাবে। তোমরা সরল খুব ভালো পারবা। এই প্রমাণগুলো আমি বলবো যে সবাই বাসায় এই প্রমাণগুলো করবা। তো এই প্রমাণটা যদি পারো ভাইয়া, তাহলে এই প্রমাণটা তোমরা পারবা না? আচ্ছা, এখানে একটা হ্যাক শিখাবো তোমাদের। ওয়েট, এখানে একটা সিম্পল হ্যাক শিখাই দিব যে কিভাবে প্রমাণগুলো করবা। ওকে, 1 প্লাস বি কেন নিতে হয় এই জিনিসটা দেখাই দিব আমি। 1 প্লাস বি কেন নিলাম। আচ্ছা, হ্যাঁ, ডেইলি প্র্যাকটিস করবা। আচ্ছা, আরেকটা দেখো, আরেকটা যেটা ছিল আমাদের, এটা এটা তোমরা পারবা কিনা বলো। এটা ওই যে কি করবা ভাইয়া, চিন্তা ভাবনা তো এরকমই, সরল নাকি এই চিজে থাকবে না। আচ্ছা, ওইটা আমি জানি না এখনো সিলেবাসটা সরল আছে কিনা, না থাকলে তো নাই। আচ্ছা দেখো ভাই, এইটা কিভাবে প্রমাণ করবো, এটাও খুব সহজ জিনিস। তোমাদের চিন্তা কি, আচ্ছা কোনোভাবেই তো এখানে কোনো কমন নেওয়া যাচ্ছে না, তাহলে প্রমাণটা করবো কিভাবে? আচ্ছা, ভাইয়া তো বলছিল যে এখানে দেখবি যে আসলে কোনো কিছু করা যাচ্ছে না, ওখানে এক্সট্রা জিনিসপাতি নেওয়ার চিন্তা ভাবনা করবি। তাহলে এক্সট্রা কি নিবা, সরি এক্সট্রা কি নিবা, এ প্লাস বি নিবা। এক্সট্রা কি নিবা, এ প্লাস বি নিবা, প্রমাণ হয়ে যাবে। এটার সাথে 1 প্লাস বি নাও, কারণ তুমি জানো 1 প্লাস বি এর ভ্যালু 1, আগের লাইনে আসবে, তার মানে এই লাইন আর এই লাইনে একই জিনিস। গুণ করে দাও, এ বি প্লাস এ প্রাইম বি, এ থাকুক, এখান থেকে বিটা কমন নিয়ে নাও, এ প্লাস এ প্রাইম হয়ে যায়। এ প্লাস এ প্রাইম এর ভ্যালু সবসময় 1 হবে, তাহলে এটা এ প্লাস বি। বুঝতে পেরেছি সবাই কিভাবে হইলো? বুঝতে পেরেছি সবাই? বুঝতে পেরেছি বলো। হ্যাঁ বুঝতে পেরেছো সবাই, এটা বুঝতে পারার কথা। এই ভ্যালুটা সবসময় 1, এটা সবসময় সরল করার ক্ষেত্রে লেখা দিতে হবে, যেহেতু এ প্লাস এ প্রাইম ইকুয়াল টু 1। যেমন অনেক সময় তোমরা লেখা দাও না, যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানে সূত্রটা কিভাবে, সূত্রটা কি আসলো লিখে দাও, এরকম থার্ড ব্র্যাকেট দিয়ে এগুলো লিখে দিতে হবে, পরীক্ষায় লিখে দিতে হবে যে কোনটা আসলে কি বসাইলা। ওকে, আমরা বুঝতে পেরেছি তাহলে। দেখো, তাহলে আমরা সহায়ক উপপাদ্যর জিনিসগুলো বুঝতে পেরেছি। সহায়ক উপপাদ্যগুলো তোমরা একটু মুখস্থ রাখার চেষ্টা করবা, সহায়ক উপপাদ্যগুলো মুখস্থ রাখার চেষ্টা করবা, বিশেষ করে হচ্ছে যে 1 থেকে 4 পর্যন্ত এগুলো একটু মুখস্থ রাখলে আমাদের অনেক জটিল জটিল যে সরল থাকবে। আচ্ছা, সরল যদি নাও আসে তারপরে ইনডিরেক্টলি চলে আসবে, পরীক্ষায় চলে আসার কথা। আচ্ছা, বিনিময় উপপাদ্য কি বোঝানোর প্রয়োজন আছে ভাইয়া? দেখো তো, দেখেই তো বোঝা যায় একই জিনিস না। এ প্লাস বি যেই কথা, বি প্লাস এ কি একই কথা না? এ প্লাস বি যেই কথা, বি প্লাস পি একই কথা। অথবা এ ডট বি কে তুমি যদি গুণ করো যা, বি ডট এ কে গুণ করলে একই রেজাল্ট পাবা। কিন্তু ভাইয়া সমস্যা হচ্ছে বিভাজন উপপাদ্যর প্রথমটা সহজ, যে জাস্ট গুণ করে দিছে, রাইট? এ বি এ সি গুণ করেছে। দ্বিতীয়টা সবচেয়ে কঠিন লাগতেছে, দ্বিতীয়টা প্রমাণ করে দেই। দ্বিতীয়টা প্রমাণ করে দেই, দেখো। দ্বিতীয় প্রমাণটা আমাকে সাহায্য করো সবাই, দ্বিতীয় প্রমাণটা আমাকে সবাই সাহায্য করো। আচ্ছা, দ্বিতীয় প্রমাণে সবার সাহায্য চাচ্ছি আমি, সবার সাহায্য চাচ্ছি। আমরা হচ্ছে এখন কি করব দেখো, বাম থেকে ডানে যাব না ডান থেকে বামে যাব? ডান থেকে বামে আসলে সহজ, কারণ ডানে অনেক জিনিসপাতি করার আছে, রাইট? ডানে অনেক জিনিসপাতি করার আছে। তো আমরা যদি দেখো রাইট হ্যান্ড সাইড লিখি যে এ প্লাস বি এ প্লাস সি, অনেক কিছু করার আছে না ভাইয়া? সরলটা কি করার আছে, এ দিয়ে গুণ করে দাও, এ এ প্লাস এসি, আবার বি দিয়ে গুণ দিয়ে দাও, বি এ আর এ বি তো একই কথা তাই না? এ বি লিখি তাহলে, বি দিয়ে যদি গুণ দিয়ে দাও এ বি প্লাস বিসি। এই লাইনটা সবাই বুঝতে পেরেছি? দেখো তো, প্রথম তিনটা থেকে এ কমন যায়, প্রথম তিনটা থেকে যদি এ কমন নাও তাহলে কি হয়, এ প্লাস 1 প্লাস বি প্লাস বিসি। যারা অনেক চালাক তারা অলরেডি বলবা যে এটার মান 1। আমি তোমাদের বলছিলাম দেখো ভাই, হাজার হাজার ভেরিয়েবলের মাঝখানে ছোট্ট করে যদি 1টা খালি দেখো যে যোগ আকারে আছে, পুরা ভ্যালুটার মান কি হয়ে যাবে, 1 হয়ে যাবে। তাহলে তুমি চোখ বন্ধ করে বলতে পারো না এই ভ্যালুটার মান 1? অবশ্যই বলতে পারো, অবশ্যই বলা উচিত, এই পর্যন্ত ক্লাস করে অবশ্যই বলা উচিত যেখানে ছোট্ট করে 1 যোগ আছে মানে কি ভাইয়া? হ্যাঁ, আনসার তো এসে গেছে বিসি। তাহলে তুমি লিখতে পারো যে এ প্লাস বিসি। এবং এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, এটা থেকে এটা প্রমাণটা খুব ইম্পর্টেন্ট যে এ প্লাস বি এ প্লাস সি, এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, প্রমাণটা সবাই বুঝতে পারলাম কিনা বলো, এই প্রমাণটা সবাই বুঝতে পারলাম কিনা? আচ্ছা, এই প্রমাণটা সবাই বুঝতে পেরেছি। তো তোমরা প্রমাণগুলো একটু নিজে নিজে করবা, কিভাবে কি করতেছি, যে ভাইয়া যে কথা বলতেছে কোনোভাবে 1 খুঁজে পাইছি মানে ভাই
1 কোনোভাবে 1 খুঁজে পাইছি মানে সেটার যোগফল 1 এই জিনিসটাই মনে রাখবা এটা বারবার চিল্লায় বলতেছি কারণ এই জিনিসটা যেন মনে থাকে অনেক সময় পরীক্ষায় ভাই এখানে কি করবো এমন কিছু যোগ আকারে আছে বুঝতেছি না তো এটার ভ্যালুটা কি বসাবো আরে ভাই জুয়েল ভাই যেটা বলছে যে অনেক কিছুর মাঝখানে তুমি একটা ছোট্ট 1 খুঁজো ছোট্ট 1 আছে মানে চোখ বন্ধ করে 1 বসাই দাও খুব মজার আচ্ছা ওকে তারপর দেখি কি আছে তারপরে হচ্ছে এই যে দুইটা জিনিস স্পেশাল কেস এই দুইটা জিনিসের স্পেশাল কেস যে এইটা আসলে কি রকম যোগ আবার এই দুইটা জিনিস কেমন যোগ এই দুইটা জিনিস কেমন যোগ এক নজরে দেখে দেই এটা তো নরমাল যোগ বৃত্তর ভিতরে যোগ আর এটা হচ্ছে বৃত্তর ভিতরে নট এই দুইটা হচ্ছে অ্যাকচুয়ালি এক্স অর এটাকে বলা হয় এক্সক্লুসিভ অর অপারেশন আর এটাকে বলা হয় এক্সক্লুসিভ নর অপারেশন নর মানে কি অ্যাকচুয়ালি নর মানে নট আর কিছু না নর মানে কি নট মানে নট প্লাস অর অরের সামনে মাথা অরের মাথায় নট লাগাই দিছি এটা হয়ে গেছে নর সংক্ষেপে বলে নর এই দুইটা আমরা সামনে পড়বো লজিক গেট যখন পড়বো তখন আমরা এই দুইটা জিনিস পড়বো এখন জাস্ট একটু জেনে রাখো যে এই দুইটা জিনিসের মান অ্যাকচুয়ালি কি হয় চোখ বন্ধ করে কি ভাই এবি লিখবা এবি লিখবা এটার ক্ষেত্রেও চোখ বন্ধ করে এবি লিখবা এবি লিখবা আমি যেভাবে শিখাচ্ছি এইভাবে শিখবা ওকে নাহলে ভুল করবা পরীক্ষায় কি এই ধরনের কোনো কিছু আসলে এখানেও এবি লিখবা এখানেও এবি লিখবা জাস্ট প্রথমটাতে এটাতে এ নোট দিবা পরে বি নোট দিবা আর দ্বিতীয়টাতে যে কোনো দুইটাতেই নোট দিয়ে দিবা আবার বলি কিভাবে করবা এই ধরনের কিছু পরীক্ষায় আছে ওকে পরীক্ষায় ধরো এই ধরনের কিছু একটা আসছে তুমি লিখে ফেলবা সরাসরি যে এটাও এবি প্লাস এবি এটাও এবি প্লাস এবি তো ভাইয়া কি বলছে এটাতে ধরো নোট আছে ভাইয়া কি বলছে যে প্রথমটাতে এটাতে যদি এ নোট দাও পরেরটাতে বি তে দিবা আর দ্বিতীয়টার ক্ষেত্রে যে কোনো দুইটার উপর আলাদা আলাদা করে দেবো হয় প্রথমটাই দিবা না হলে দ্বিতীয়টাই দিবা আশা করি বুঝতে পারছো কিনা এটার প্রমাণটা আমরা সামনে দেখাবো এটার প্রমাণ দেখাবো বুঝছো কিন্তু এতটুকু বুঝতে পারছো কিনা যে মনে রাখার উপায়টা দুইটাই শুরুতে এ প্লাস বি এ প্লাস বি এ বি প্লাস এ বি দিয়ে রাখবা শুরুতেই এ বি প্লাস এ বি লিখে রাখবা দুইটার ক্ষেত্রে যেটার উপর বার থাকবে সেটা জাস্ট দুইটার উপরে বার দিয়ে দিবা আর যেটা থাকবে না সেটা একটা এ তে দিবা আর একটা বি তে দিবা শুরুটাতে বি দিলে পরেরটাতে এ দিবা শুরুটাতে যদি এর উপরে বার দাও পরেরটাতে বি তে দিবা সহজ কিনা বলো এই দুটা জিনিস মুখস্থ রাখবা সবাই আপাতত মুখস্থ রাখো পরে প্রমাণ দেখাবো এখনই মুখস্থ করে ফেলো হ্যাঁ ইজি জিনিস অনেক তো এই দুইটা জিনিস সবাই মুখস্থ রাখবা তাহলে দেখো উপপাদ্য যা পড়লাম তো আশা করি উপপাদ্যগুলা তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো প্রমাণগুলা আমি আশা করব বাসায় এই স্লাইডটা থেকে সবগুলা উপপাদ্য অথবা নিজের বইটা বের করে সবগুলা উপপাদ্য মুখস্থ করে ফেলবা আবার বলি ভাই তুমি এই উপপাদ্যগুলা না পারলে তোমার কাছে পুরো জিনিসটা অনেক কঠিন লাগবে সামনে যে আমরা প্র্যাকটিস শিট থেকে বোর্ডের প্রশ্নগুলো সলভ করব তখন পারবা না এখন যা যা বলতেছি যে এই জিনিসপাতিগুলো মুখস্থ রাখবা কি কি জিনিস প্রমাণ তো করে দিলাম প্রথমে তুমি বুঝো যে এই জিনিসটা এই এক নাম্বার ডান থেকে বামে কিভাবে আসলো আমি বুঝি কিন্তু এটা মুখস্থ করলে ইজি না তুমি প্রমাণ করবা পরীক্ষার হলে প্রমাণ করে দেখার চাইতে মুখস্থ থাকলে কি দ্রুত আনসার করতে পারবা সেম এখানে যে এটা রেড কালি দিছি সেটা মুখস্থ করবা ওকে তো এখন আসো আমরা নেক্সট স্লাইডে যাই কি আছে দেখি আচ্ছা আজকের ক্লাসটা কত পর্যন্ত আচ্ছা এটা নেক্সট ক্লাস কবে নেক্সট ক্লাস কালকেই নেওয়ার চেষ্টা কালকে না সরি নেক্সট ক্লাস আমি পরশুদিন নিব কালকে আমার এক জায়গায় যেতে হবে নেক্সট ক্লাস আমি কালকেও নিতে পারি অথবা পরশুদিনও নিতে পারি সেটা জানাবো ট্রাই করব কালকে নেওয়ার কালকের মধ্যে ট্রাই করব ওকে টানা ক্লাস হয়ে গেলে তোমাদের হচ্ছে মানে মজা লাগবে দেখো সবচেয়ে টপিক ইম্পর্টেন্ট যেটা দিয়ে তুমি ভাই সরল করে ফেলতে পারবা যে একটা উপপাদ্য দিয়ে সরল করে ফেলতে পারবা এই উপপাদ্যটা হচ্ছে ডি মর্গানের উপপাদ্য এতটা মজার এতটা ইম্পর্টেন্ট ওকে দেখো মজার মানে কি কেমন মজার দেখো মজারটা একটু দেখাই দেই মজারটা হচ্ছে ধরো দুইজন লোক এরকম আছে যোগ আকারে এবং তাদের উপর একটা ছাদ আছে ডি মর্গানস ল ছাদ আছে আরো দুইজন লোক এরকম আছে গুণ আকারে আছে তাদের উপরেও ছাদ আছে হঠাৎ করে ভূমিকম্পে তাদের ছাদটা ভেঙে যাবে এটাই ডি মর্গান সাহেব বলছে কি মানে ডি মর্গান সাহেব বলে না আমি বোঝানোর সুবিধাতে বলছি হঠাৎ করে দুইজন লোক একই ছাদের নিচে যোগ আকারে আছে অথবা দুইজন লোক ধরো অনেক বেশি কাছাকাছি আছে তারা গুণ আকারে একটু ডিস্টেন্স আকারে আছে যোগ আকারে আছে হঠাৎ করে তাদের বিল্ডিং এর ছাদটা ভেঙে গেল এটাই ডি মর্গানস ল ভেঙে গেলে কি হচ্ছে ভাইয়া ভেঙে গেলে ব্যাপারটা তারা ভয়ে কি হয়ে যাচ্ছে ধরো
বিল্ডিং ভাঙলে কি ভয় না, তো ভয়ের ক্ষেত্রে প্লাসটা হয়ে যায় ডট, ডটটা হয়ে যায় প্লাস, মানে উল্টে যায়। আসলে কি করবে বুঝতেছে না, কি বলছি বুঝতো তো? জাস্ট ছাদটা তুমি ভেঙে দিবা, ছাদ ভেঙে দিয়ে এ বি লিখে ফেলবা, প্লাসটা হয়ে যাবে এন্ড, অরটা হয়ে যাবে, অরটা হয়ে যাবে এন্ড, এন্ডটা হয়ে যাবে অর। তাহলে এই ছাদটা কি হইলো ভাই? ছাদটা তো নিমিশে শেষ হয়ে যাবে না, ছাদটা তোমার উপর পড়বে, দেখবা যে ভেঙে ভেঙে তোমার মাথার উপর পড়ছে, বুঝছো তো? যা দেখবা যে দুইজন লোকের টুকরা টুকরা মাথার উপর ছাদের কিছু অংশ পড়ে আছে, তাহলে এই যে টুকরা টুকরা গুলো দিয়ে দাও, শেষ, খেলা শেষ। এটাই ডি মর্গানস ল, হচ্ছে এটাই। বুঝতে পারছো সবাই ডি মর্গানস ল আসলে কিভাবে আসলো? তাহলে যে কোনো জায়গায় ডি মর্গানস ল আসলে কি ভাই, ছাদ থাকতে হবে। ডি মর্গানস ল উপায়, ডি মর্গানস ল কোথায় অ্যাপ্লাই হবে? প্রথম কথা হচ্ছে দুইজন একসাথে থাকবে, হয় যোগ আকারে থাকবে না হয় গুণ আকারে থাকবে, এবং তাদের মাঝে ফুল একটা ছাদ থাকবে, খুব সুন্দর আরামে বসে চা খাচ্ছে, হঠাৎ করে ভূমিকম্প, একদম ভূমিকম্পে একদম পুরো ভেঙে দিছে। ভূমিকম্পে ভেঙে দিলে কি হইলো? ছাদগুলো আলাদা আলাদা ভেঙে থাকলো, এবং আচ্ছা উপরে হচ্ছে একটা করে বার থাকবে। আশা করি সবাই বুঝতে পারছো, রাইট? ইজি না অনেক? বলো মজা লাগতেছে কিনা, বলো ডি মর্গানস ল কি অনেক সহজ কিনা? এখানে একটা জিনিস তোমাদের শিখায় দেই, একটা জিনিস শিখায় দেই, যে ডি মর্গানস ল অ্যাকচুয়ালি ব্যবহার করব কোথায় ভাইয়া? তুমি যখন দেখবা যে তোমার একটা সমীকরণ থেকে গুণে যেতে হচ্ছে, অথবা একটা সমীকরণ থেকে যোগে যেতে হচ্ছে, ঠিক তখনই তুমি ডি মর্গানস লটা অ্যাপ্লাই করবা। অর এন্ড, অর এন্ড নামের জিনিসগুলা কোথা থেকে আসবে তখন? কোথা থেকে আসবে না? আচ্ছা, আচ্ছা দাঁড়াও একটু, 1 মিনিট, হচ্ছে হোয়াইট বোর্ডটা কাজ করতেছে না, একটু সময় দাও, 1 মিনিট, হ্যাঁ। আচ্ছা ঠিক হয়ে গেছে, একটু ওয়েট করো, 1 মিনিট। আচ্ছা তোমরা বলো, ঠিক হতে হতে বলো যে ডি মর্গানের সূত্রটা সবাই বুঝলাম কিনা, ডি মর্গান সাহেবের সূত্রটা সবাই পারবো কিনা এখানে? আচ্ছা যেটা বলতে চাইছিলাম সেটা বলি, যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে, ডি মর্গানের সূত্রটা আসলে কোথায় ব্যবহার করবা, যেটা বলতে চাইছিলাম, সবচেয়ে ইম্পর্টেন্ট কথা ভাই। এই কথা যদি বুঝো তাহলে অনেক কিছু বুঝে ফেলবা। যে ডি মর্গানের যে সূত্রটা লিখলাম, এই যে এ প্লাস বি ছাদের উপর থাকলো, ছাদটা ভেঙে গেল, প্লাসটা চেঞ্জ হয়ে এন্ড হয়ে গেল, অথবা এন্ডটা চেঞ্জ হয়ে অর হয়ে গেল, এই জিনিসটা আসলে কোথায় ব্যবহার হয়, ব্যবহারটা কি? খুব সহজেই দেখো ভাই, এখানে ঘটলোটা কি, যোগ থেকে গুণ হয়ে গেল, গুণ থেকে যোগ হয়ে গেল, তাহলে ঘটনা খুব মজার না? ধরো কোনো একটা সমীকরণে তোমাকে আছে যোগ আকারে কোনো কিছু, ধরো আমি আসলে র্যান্ডম লিখতেছি, কোনো কিছু যোগ আকারে আছে, লাস্ট আলটিমেটলি তোমাকে বলছে যে এই জিনিসটা যোগ থাকবে না, এই জিনিসটা সব গুণ আকারে নিয়ে যাও, এই জিনিসটা সব যেন এমন একটা ইকুয়েশন দাঁড় করাও যেন এটা যোগ না থেকে কি হয়ে যায়, মানে যেরকমই থাক গুণ হয়ে যায়। এটা আসলে সমান না, এটা একটা সমান না, এটা আমি ধরে নিছি, তোমরা আবার ভুল ধরো, এটা ধরে নিছি। ব্যাপারটা হচ্ছে একটা ইকুয়েশন তোমাকে দিয়ে দিছে y ইকুয়াল টু এত, তোমাকে বলতেছে যে y ইকুয়েশনটাকে তুমি ভাই এমন ভাবে মডিফাই করো যেন এটা
গুণ, সব গুণ আকারে থাকে। তুমি চলে যাবে ডি মর্গানের সূত্র, যে একমাত্র ডি মর্গানস ল যদি অ্যাপ্লাই করি তাহলে আমি গুণ থেকে যোগে যাইতে পারি, যোগ থেকে গুণে যাইতে পারি, রাইট? তো এটা কিভাবে করবা অ্যাকচুয়ালি, এটা কিভাবে করবা আমি বলে দিই কিভাবে করবা। যেমন ধরো একটা জিনিস এরকম আছে, এ প্লাস বি আকারে আছে, তোমাকে বলতেছে এটাকে মডিফাই, এমন ভাবে মডিফাই করো যেন যোগ এই এন্ড অর না থাকে, অর এর পরিবর্তে কি হয়ে যায়, অর এর পরিবর্তে এন্ড হয়ে যায়, এমন ভাবে মডিফাই করো। তো তুমি বলবা যে ভাইয়া বলছিল যে এই জিনিসটা একমাত্র ডি মর্গানস ল এর মাধ্যমে করা যায়, তাহলে এখানে কিভাবে ডি মর্গানস অ্যাপ্লাই করবে? এখানে তো ছাদ নাই ভাইয়া, এখানে তো ছাদ নাই, তাহলে কিভাবে ডি মর্গানস অ্যাপ্লাই করব? ছাদ নাই মানে ছাদ দিয়ে দাও, ছাদ দিয়ে দাও। এখন বলো ভাই ছাদ দিয়ে দিলে তো আগেরটা আর এটা মিল হইলো না। হ্যাঁ, ছাদ এমন ভাবে দিতে হবে যেমন আগেরটা এবং এটা সমান থাকে, দুইটা ছাদ দিয়ে দিতে হবে। কারণ তোমরা অলরেডি জানো যে ভাই একটা জিনিসকে দুইবার উল্টানো মানে কি, আগেরটাই ওই থিওরিটা অ্যাপ্লাই করছি, হ্যাঁ দুইটা দিবা, একটা জিনিসের উপর দুইটা কমপ্লিমেন্ট দেওয়া মানে কি জিনিসটা আগেরটাই। তো তার মানে তোমাকে কি শিখাইলাম, যেখানে তোমার যোগ থেকে গুণে যেতে হবে বা গুণ থেকে যোগে যেতে হবে ডি মর্গানস অ্যাপ্লাই করবা, কিন্তু কোনোভাবে যদি ডি মর্গানসের সেই 7টা ভাই না থাকে, সেই 7টা তুমি দিয়ে দিবা। 7টা কিভাবে দিবা, দুইটা একসাথে দিবা। 7টা কিভাবে দিবা, দুইটা একসাথে দিবা। তাহলে দেখো প্রথম 7টা তো থাকবে, প্রথম 7 থাকলো, এখন ওই জাগের মতো ভাই ছাদ ভেঙে কি হয়ে যাবে, যোগটা গুণ হয়ে যাবে আর ছাদ ভেঙে আলাদা আলাদা হয়ে যাবে। তাহলে আমাদের কি কথা কি মিললো, যে ওয়াইটা কি গুণ আকারে হয়ে গেল কিনা বলো, ওয়াইটা কি যোগ আকারে ছিল, এখন ওয়াইটা গুণ আকারে হয়ে গেল কি না জানাও, এখান থেকে এটা হয়ে গেছে না? এটাই, এটাই একটু ছোট করে দেখালাম, এই জিনিসটা একটু বড় করে আসবে। বুঝতে পেরেছি আমরা, বুঝতে পেরেছি কিনা বলো? বুঝতে পারলে এটা বলো কি হবে। ধরো একটা জিনিস গুণ আকারে আছে ওয়াই ইকুয়াল টু, এটাকে মডিফাই করবা যোগ আকারে, তার মানে ভাইয়া বলছে একমাত্র এটাকে মডিফাই করা যায়, এটার উপরে ছাদ দিলেই হবে, ডি মর্গানসের মতো দুইটা ছাদ দিয়ে দিই। তো প্রথম ছাদটার কোনো কাজ নাই, দ্বিতীয় ছাদ হচ্ছে ডি মর্গানস, তো ছাদটা কি হয়ে যাবে, ভেঙে যাবে, ডটটা হয়ে যাবে প্লাস, এবং ছাদটা ভেঙে দুইটা আলাদা আলাদা হয়ে যাবে, এটাই হলো গুণ ছিল হয়ে গেল যোগ। বুঝতে পারছো, কথা কি ক্লিয়ার? তাহলে কখনো যোগ থেকে গুণ বা গুণ থেকে যোগে যাইতে চাইলে কিভাবে যাব, সবাই কি পারবো? জাস্ট ডি মর্গান যদি থাকে, যদি উপরে বার থাকে তাহলে তো খুব মজার, বার থাকলে ভালো, আর যদি বার না থাকে তুমি বার দিবা, দুইটা বার দিবা। ওকে, সবারই ক্লিয়ার এই কথাটা, সবার যেন মাথায় থাকে, যা যা বলতেছি সবার যেন মাথায় থাকে। এখন আমরা ডি মর্গানের এটাতে চলে যাই। দেখো তাহলে ডি মর্গানসের প্রথম উপপাদ্যটা আমরা বুঝলাম, দ্বিতীয় উপপাদ্যটা আমরা বুঝলাম। ওকে, যোগ থাকলে গুণ হয়ে যাবে, গুণ থাকলে যোগ হয়ে যাবে, ছাদটা ভেঙে সবার মাঝে ছাদ হয়ে যাবে আলাদা আলাদা। আর এটা কি, এটাও একই জিনিস ভাই, এটা হচ্ছে তিনটা সমীকরণের তিনটা হচ্ছে ভেরিয়েবলের মাঝে এ প্লাস বি প্লাস সি, তিনটা চলকের মধ্যে এটা একই জিনিস। যোগ থাকলে সব গুণ হয়ে যাবে, ছাদ ভেঙে আলাদা হয়ে যাবে, গুণ থাকলে সবাই যোগে পরিণত হবে এবং ছাদটা সবার মাঝে আলাদা আলাদা হয়ে যাবে। আশা করি সবাই বুঝতে পেরেছি। এইটা কি তাহলে, এটা কিভাবে আসলো এটা আমরা বুঝবো একটু পরে। এটা হচ্ছে একটা সত্যক সারণী, যে এই সমীকরণটা সত্য কিনা এটা যাচাই কিভাবে করব, এই সারণী দিয়ে যাচাই করব। ওকে, এত এই পর্যন্ত আমরা যতগুলো ইকুয়েশন দেখে আসছি সেগুলো সত্য কিনা সেটা দুই ভাবে যাচাই করছি না আমরা, একটা হচ্ছে সরাসরি সরল করে প্রমাণ করে যাচাই করছি, আরেক ভাবে যাচাই করা যায় সেটা হচ্ছে একটা টেবিলের মাধ্যমে যাচাই করা যায়। আমরা এখন টেবিলের মাধ্যমে যাচাই করাটা শিখবো। আচ্ছা তোমরা কতক্ষণ পর্যন্ত ক্লাসটা করতে চাও বলো? আমি ভাবছিলাম যে অনেক দ্রুত শেষ হয়ে যাবে, কিন্তু শেষ হচ্ছে না, তাই না? কয়টা পর্যন্ত ক্লাস করতে চাও বলো? কারণ অনেকে যদি চলে যাও সেই ক্ষেত্রে ধরো অনেকে চিন্তা করতেছে লাইভ রেকর্ডেড দেখে নিবা, রেকর্ডেড দেখে নিলে অনেকটা লাইভের মজাটা পাওয়া যায় না। রেকর্ডেড সেটা দেখা যায় যেটা হচ্ছে টপিক ওয়াইজ, যেমন ধরো এটাতে আমি অনেক কথা বলতেছি না, অনেক এক্সট্রা কথা বলতেছি, এটার উপর যদি আমি একটা রেকর্ডেড ক্লাস নামাই তাহলে কিন্তু আমি এত কথা বলবো না, প্রফেশনাল কথা বলবো। দেখো সবাইকে স্বাগতম, আজকের ক্লাসে আমরা সত্যক সারণী নিয়ে আলোচনা করব। সত্যক সারণী জিনিসটা কি হচ্ছে এই, এটা হচ্ছে এই, এখানে এই চিত্র দেখাই, চিত্র এটা ব্যাখ্যা করবো, এটা ব্যাখ্যা করবো, এইভাবে হচ্ছে আমরা রেকর্ডেড ক্লাসটা করা যায়। লাইভ ক্লাসে আমরা কিন্তু অনেক কিছু বলতেছি, তাই জন্য লাইভ ক্লাসটা লাইভে করলে সবচেয়ে ভালো হয়। আর রেকর্ডেড ক্লাস করতে চাইলে তুমি যদি লাইভ ক্লাস রেকর্ডেড করো তাহলে যে অনেক অতিরিক্ত কথা বলতেছি এগুলো কিন্তু তখন শুনতে হবে, তখন কিন্তু বিরক্ত হয়ে যাবে যে এত কথা শুনতে হচ্ছে। কিন্তু লাইভে ধরো অনেক কথা বললেও জিনিসটা মানে শোনা যায়। আচ্ছা ঠিক আছে, আর আধা ঘন্টা ক্লাস নেই, আধা ঘন্টা পর্যন্ত ক্লাস নেই। আমরা আমরা এই ক্লাসটা আমি কালকেই নিব, আমি চাবো যে কালকের মধ্যে এই চ্যাপ্টারটা শেষ করে দিতে, তারপরে আমরা আরেকদিন প্র্যাকটিস শিট নিয়ে আলোচনা করবো, মানে 2 দিন।
আর 2 দিন প্র্যাকটিস শিট নিয়ে আলোচনা করবো, এখান থেকে একদম সব যা আসবে সব পেরে যাবে, গ্যারান্টি, 100% গ্যারান্টি, যা আসবে পরীক্ষা সব পারবা। আচ্ছা ঠিক আছে, দেখো সত্যক সারণী বুঝাই, আধা ঘন্টার মধ্যে সত্যক সারণী বুঝাই দিই। তো সত্যক সারণী জিনিসটা কি ভাইয়া, যে সারণীর মাধ্যমে বুলিয়ান, যে সারণীর মাধ্যমে অ্যাডভান্সই তো শিখবা, পরীক্ষায় যা আসে সেগুলোই তো তোমাদের শিখাচ্ছি, ঠিক তোমার বোর্ড পরীক্ষায় যা আসবে সেগুলোই। হ্যাঁ আমি হচ্ছে আইসিটির সিলেবাসটা শেষ করে দেবো তোমাদের, আইসিটির সিলেবাসটা শেষ করে দেবো, আমি তোমাদের বলছি তো আইসিটিটা আমার উপর দিয়ে দাও, আমার সাথে ক্লাসগুলা করো, আমার সাথে ক্লাস করো এবং প্র্যাকটিস করো তোমার বই থেকে, তোমার আইসিটি নিয়ে আর পেইন থাকবে না, আইসিটি নিয়ে আর কোনো পেইন থাকবে না, জাস্ট আমার সাথে রেগুলার ক্লাস করো। আমি টার্গেট নিয়েছি 2 মাসের মধ্যে তোমাদের আইসিটিটা শেষ করে দেবো, বা তোমরা যদি চাও যে ভাই এত তাড়াতাড়ি শেষ দরকার নাই, 3 মাসে শেষ করেন, 4 মাসে শেষ করেন, সেটাও করা যাবে ধীরে ধীরে পড়াইলে, ডিপেন্ডস করবে তোমাদের উপর। আচ্ছা দেখো, তো যে সারণীর মাধ্যমে বুলিয়ান সমীকরণের, একটু আগে আমরা যতগুলা বুলিয়ান সমীকরণ দেখলাম 2 মাস, আচ্ছা ঠিক আছে 2 মাসে শেষ করে দিব, যে সারণীর মাধ্যমে বুলিয়ান সমীকরণের সত্যতা যাচাই করা হয় তাকে সত্যক সারণী বলা হয়, সত্যক সারণী তাকে বলা হয়। তো এইটা হচ্ছে এমসিকিউ তে লাগবে এবং সবকিছুতে লাগবে এই জিনিসটা, যে n সংখ্যক চলকের জন্য সত্যক সারণীতে ইনপুট কম্বিনেশন হবে 2 টু দি পাওয়ার n সংখ্যক এবং আউটপুট কম্বিনেশন হবে 2 টু দি পাওয়ার n সংখ্যক। এই জিনিসটা কি আসলে, যে n সংখ্যক চলকের জন্য সত্যক সারণীতে ইনপুট কম্বিনেশন হবে কত, 2 টু দি পাওয়ার n সংখ্যক। দেখো তো ভাইয়া এখানে চলক কয়টা, 1 2 3 4, তাহলে 4টা চলক না ভাইয়া, তাহলে 2 টু দি পাওয়ার 4 সংখ্যক কি আমাদের ইনপুট কম্বিনেশন হবে, 2 টু দি পাওয়ার, সরি এখানে সরি আমি ভুল বলতেছি, এখানে হচ্ছে চলক কয়টা, 2টা চলক না ভাইয়া, এ এবং বি, এখানে টোটাল ভেরিয়েবল কয়টা, 2টা, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি, তাহলে 2টা ভেরিয়েবলের জন্য তুমি কয় ঘরের ছক নিবা, এটা বোঝাচ্ছে কি জানো, যে আসলে তুমি কয় ঘরের ছক নিবা, 2টা ভেরিয়েবল, এখানে যদি আরেকটা সি থাকতো তাহলে তোমার ছক হয়ে যেত আরো বড়, তাহলে যেহেতু এখানে 2টা দিয়ে দেখাচ্ছি, তাহলে 2টা ভেরিয়েবলের জন্য তোমার ইনপুট কম্বিনেশন বা এই ছকের ঘরটা হবে কয়টা ঘর হবে, সেটাই বলতেছে এটা, যে এখানে যেহেতু 2টা ইনপুট আছে তাহলে 2 টু দি পাওয়ার 2 ইকুয়াল টু 4, 4টা কি হবে, 4টা ইনপুট কম্বিনেশন হবে, 4টা ইনপুট কম্বিনেশন হবে, 4টা হয়েছে কিনা দেখি তো, হয়েছে, দেখো 4টা কিভাবে হইলো, এই যে 1, এই যে 1, এই যে 2, এই যে 3, এই যে 4, তাহলে কি এই লাইনটার মানে বুঝতে পেরেছি আমরা, যে n সংখ্যক চলকের জন্য সত্যক সারণীতে ইনপুট কম্বিনেশন হবে 2 টু দি পাওয়ার n সংখ্যক। আচ্ছা আমি যদি তোমাদের বলতাম যে এখানে সি থাকতো, তাহলে তোমরা কি বলতা, ঘর হইতো কয়টা, 2 টু দি পাওয়ার 3, এ বি সি, 3টা চলকের জন্য যদি সত্যক সারণী বানাই তাহলে হয়তো কি 2 টু দি পাওয়ার 3, মানে কত 8, 8টা ঘর তুমি দিতা এখানে, 8টা ঘর দিতা, হ্যাঁ এটা জেনে রাখো, এটাই হচ্ছে এমসিকিউ তে আসবে। ওকে, তাহলে দেখো তো ভাইয়া এই সত্যক সারণীটা আমরা কিভাবে বানাইলাম, তো দেখো এটা খুব সহজ না, যে এটা হচ্ছে অর এর জন্য, এটা হচ্ছে অর এর জন্য, এটা হচ্ছে এন্ড এর জন্য, তো অনেক সহজ, এ এবং বি 2টা ইনপুট নিয়েছি, 4টা ঘর নিয়েছি, এই ভেরিয়েবল গুলো আমি কিভাবে দিলাম, 0 0 0 1 1 0 1 1, দেখো তো এখানে কি লিখছি, একটা ছন্দ মনে করো, এখানে একটা ছন্দ শিখাচ্ছি, দেখো ছন্দটা হচ্ছে এটা 0 0 0 1 1 0 1 1, এই ছন্দটা খুব গুরুত্বপূর্ণ, এই ছন্দটা আমাদের এই বাইনারিতে লাগে, এই ছন্দটা বাইনারিতে লাগে, 0 0 0 1 1 0 1 1, নিচে যদি আরো বাড়ে তাও হবে 0 0 0 1 1 0 1 1, জাস্ট এখানে কি হবে ভাইয়া, এই প্যাটার্নে একটা করে 1 বাড়বে, এই প্যাটার্নে একটা করে 1 বাড়বে, এটা হচ্ছে আরেকটা বক্স করে দিলাম। তো তুমি যদি হিসাব করো এখানে কি লিখছি আসলে, মান কার কার মান নেই, 0 1 2 3 4 5 6, 0 1 2 3 4 5 6 7, এটা হচ্ছে লাস্ট হচ্ছে 7, এখানে যে আরেকটা আছে 0 0 0 1 1 0 1, তোমরা দেখবা মিলাই দেখবা যে আমার কথা কিন্তু মিলে গেছে। এইটা আমি আরেকটু বুঝাই দেই, এই প্যাটার্নটা মনে রাখা কেন জরুরি, 0 0 0 1 1 0 1 1, এটা মনে রাখা অনেক জরুরি, এই ছন্দটা তোমরা সবাই মুখস্থ করে ফেলো, 0 0 0 1 1 0 1 1, এই ছন্দটা সবাই জানতা কিনা, এই ছন্দটা সবাই জানো কিনা বলো, আবার লিখো 0 0 0 1 1 0 1 1, এই ছন্দটা আমরা কি সবাই জানি, কমেন্টে জানাও তো এই ছন্দটা সবাই জানি কিনা, হ্যাঁ 0 0 0 1 1 0 1 1, এই ছন্দটা জানার কি দরকার, এই ছন্দটা জানে লাভ হইলো
যেটা আমরা সরাসরি বলে দিতে পারি যে 1 2 3 4, যে দশমিকের কোন মানের জন্য আমাদের বাইনারির কত হয় 5 6, আচ্ছা সরি এখানে ভুল লিখতেছি, 0 থেকে শুরু হবে। আচ্ছা যেহেতু সবাই জানো এত বলতেছি না, যেহেতু সবাই জানো আর বলার দরকার নাই। 0 এটা 1 2 3 4 এর মান, 5 এর 6 7 8 9 10 11 এরকম হবে। জাস্ট কি হবে ভাইয়া, এখানে একটা করে 1 বাড়বে, এখানে একটা করে 1 বাড়বে, এখানেও কি হবে, এখানেও 0 এবং একটা করে 1 বাড়বে, এই আর কি। 1 এর পরিবর্তে কি হয়ে যাবে, 0 হয়ে যাবে এবং একটা করে 1 বাড়বে। যেখানেই ফিল আপ হয়ে গেছে সেখানে কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। এখানে 2টা 1 ফিল আপ হয়ে গেছিল, 2টা 0 হয়েছিল। এখানেও 3টা 1 ফিল আপ হয়ে গেছে, 3টা 0 হয়েছে। ব্যাপারটা হচ্ছে এরকম। আচ্ছা দেখো তাহলে যেখানে মেন ক্লাসে ছিলাম, আচ্ছা এটা এটা আসলে স্পেশাল কিছু না, এটা জাস্ট হচ্ছে দশমিক থেকে কিভাবে হচ্ছে তোমার বাইনারির মানটা, এটা অ্যাকচুয়ালি কিছু না, জাস্ট দশমিক থেকে বাইনারির মানটা, জাস্ট এই প্যাটার্নটা মনে রাখবা জহিরুল, যে বাইনারির হচ্ছে সবসময় দেখবা তুমি বাইনারির যত ছকই নাও, যে লাস্টের সবসময় খেয়াল করবা যে লাস্টের মানগুলো সবসময় এটা হচ্ছে 0001 1011। বুঝতে পারছো, 0001 1011, তুমি বাইনারির যে মানই যাও সেটা লাস্টে এই প্যাটার্নটাই পাবা। ধরো তোমাকে যদি বললাম যে, হ্যাঁ বুঝতে পারছো, ধরো তোমাকে বললাম যে 110-এর বাইনারি কত, তুমি ক্যালকুলেটরে বের করে ফেললা, বের করে দেখলা যে লাস্ট প্যাটার্নটা হয় এই যে কোনো একটা আছে, লাস্টের প্যাটার্নটা হয় যে কোনো একটা আছে, এটাই বুঝাইলাম। তো দেখো এখানে 0 প্লাস 00 হয়েছে 0, 01 যোগ করলে 1 হয়েছে 1, মানে যে কোনো একটা যোগ, মানে কি যোগের ক্ষেত্রে ধরো যে কোনো একটা 1 থাকলে কি হয়ে যায়, 1 হয়ে যায়। এটা হচ্ছে, এটাকে বলা হয় সত্যক সারণী, ট্রুথ টেবিল। আচ্ছা গুণের ক্ষেত্রেও দেখো, গুণের ক্ষেত্রেও কি আমরা বুঝতে পেরেছি, 000 হইলো 0100100 এবং 11 হয়েছে কি 1। দেখো তাহলে সত্যক সারণী থেকে তুমি কি বুঝতে পারো, এই অর দিয়ে যদি আমরা একটা সার্কিট বানাই এবং এন দিয়ে একটা সার্কিট বানাই, তাহলে অর এর ক্ষেত্রে আমার বাতিগুলা কখন জ্বলে উঠবে বা আমাদের ফ্যান কখন ফ্যানটা কখন চলবে, ঠিক এই তিনটা ঘটনার ক্ষেত্রে আমাদের ফ্যান চলবে যদি অর গেট ইউজ করি। আর যদি আমি এন্ড গেট ইউজ করি, শুধুমাত্র এই একটা ঘটনার ক্ষেত্রে আমার ফ্যানের সুইচ অন হবে বা বাতিটা জ্বলবে। জাস্ট এতটুকুই বুঝে রাখো যে কিভাবে সত্যক সারণীতে দেখাইলাম। এখন আসো মেইন জিনিস। আচ্ছা এটা তো শিখাবো, আচ্ছা তার আগে এই জিনিসটা দেখাই দিই তোমাদের, একটু ব্যাকে গিয়ে এই জিনিসটা দেখাই দিই। এই ছকটা কিভাবে আসলো এটা বুঝাই দিব আমি, এই ছকটা কিভাবে আসলো এটা একটু বুঝাই দিই তোমাদের সবাইকে। দেখো এই ছকটা অ্যাকচুয়ালি কি বলতেছে, যে দুইটি চলকের জন্য আমি যে ডি মর্গানের সূত্র নিয়েছি, প্রথম সূত্রটা দেখো তো, প্রথম সূত্রের বাম পক্ষ এবং ডান পক্ষ, বাম পক্ষে আমাদের কি আছে, বাম পক্ষে আছে যে এ প্লাস, বাম পক্ষে হচ্ছে এটা এ প্লাস বি নট এবং ডান পক্ষে আছে হচ্ছে এ ডট বি নট। আমরা যদি কোনোভাবে বাম পক্ষের মান এবং ডান পক্ষের মানটা সমান দেখি তাহলে কি বলতে পারবো এই উপপাদ্যটা কি সত্য। দেখো এটা কোথায় আছে এই ছকে, এটা হচ্ছে এই যে প্রথমটা এ প্লাস বি নট এবং পরেরটা হচ্ছে এ ডট বি নট। দেখো তো এই দুইটা কি সমান না মান, এই দুইটার মান কি সমান কিনা সত্যক সারণী আকারে, জাস্ট ইয়েস অর নো, হ্যাঁ সমান। কিভাবে আসলো এটা তো দেখাবো কিভাবে আসলো। জাস্ট দেখো প্রথম উপপাদ্যের ক্ষেত্রে এই জিনিসটা সত্যক সারণীটা সত্য বলতেছে যে এ প্লাস বি নটের মানটা যা, এটা আসলে এ ডট বি এর আলাদা আলাদা নটের মান ইকুয়াল, এই দুইটা ইকুয়াল দেখে আমরা কি বলতে পারতেছি যে আসলে প্রথম উপপাদ্যটা সত্য, রাইট। এটা আসলো কিভাবে অ্যাকচুয়ালি, এটা আসলো কিভাবে এটা এখন দেখাবো, এটা কিভাবে আসলো। চলো আমরা একটু ভেঙে ভেঙে দেখাই এটা কিভাবে আসলো। যে কোনো সমীকরণের জন্য দেখো প্রথমটা কি ছিল এ প্লাস বি, এটা হয়ে গেল কি এ ডট বি, এটা দেখো তো কয়টা, এখানে কয়টা ভেরিয়েবল ভাইয়া, দুইটা ভেরিয়েবলের জন্য ইনপুট কম্বিনেশন হবে কয়টা, চারটা, 2 টু দি পাওয়ার n সংখ্যক কম্বিনেশন হয়। তাহলে তুমি ছক বানাও, ছক বানাও তো, ছক বানাও।
ছকে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। মান দাও, জিরো মান দাও, মান বসাও, মানগুলা বসাও তো। দেখো 0 0 0 1 1 0 1 1 এই পর্যন্ত মানগুলা বসাইলাম, এই পর্যন্ত মানগুলা বসাই দিলাম। বুঝতে পারতেছি কিভাবে করতেছি? এখন দেখো তো ভাইয়া, ভেঙে ভেঙে আমাদের কি কি লাগবে। আমরা যদি প্রথমে আমাদের এই অংশটাকে যদি আনতে চাই, কিভাবে করতে পারি? প্রথমে আমাদের a প্লাস বি করতে হবে, প্রথমে a প্লাস বি করতে হবে, এবং সেই a প্লাস বি কে যদি আমরা নট করে দেই, তাহলে পরের ঘরের ছকের মানটা পাবো। ওকে, তাহলে দেখো a প্লাস বি করলে কি হবে? এটা 0 হবে, এটা 1 হবে, এটা 1 হবে, এটা 1 হবে। বুঝতে পারছি? এটার উল্টাটাই কি হবে? এটা 0 হয়ে যাবে 1, 1 হয়ে যাবে 0, 1 হয়ে যাবে 0, 1 হয়ে যাবে 0। তাহলে দেখো বাম পক্ষ পেয়েছি কিনা? বাম পক্ষ পেয়ে গিয়েছি। এখন ভাইয়া ডান পক্ষের জন্য কি কি লাগবে? ডান পক্ষের জন্য কি কি লাগবে বলো তো ভাইয়া? ডান পক্ষের জন্য লাগবে এ নট। এখন আমরা ডান পক্ষতে যাব, এ নট, আর লাগবে বি নট। দেখো তো এর ভ্যালু যা তার উল্টাটাই এ নট। এর ভ্যালু গুলাই দেখো, এর ভ্যালু যা তার উল্টাটাই কি হবে? এ নট। 0 থাকলে 1, 0 আছে 1, 1 আছে 0, 1 আছে 0। ওকে, বিটাও সেম না ভাইয়া? বি এর মান, বি এর উল্টা মান গুলাই বি নট। তাহলে দেখো কি বসাচ্ছি? 0, বি এর 0 থাকলে এখানে বি নট হবে 1, এখানে 1 আছে হয়ে যাবে 0, এখানে বি তে 0 আছে, বি নটে হয়ে যাবে 1, এখানে 1 আছে বি তে, বি নটে হয়ে যাবে 0। আশা করি বুঝতে পেরেছি। লাস্ট লাস্ট ছক। দেখো এখন চলে আসবো, এখন হয়ে যাবে এটা ডান পক্ষ, ডান পক্ষ। এখন আমরা মিলাবো বাম পক্ষ এবং ডান পক্ষ, ছকে কি সঠিক হচ্ছে কি হচ্ছে না। এটা হয়ে যাবে এ ডট বি, অর্থাৎ এই দুইটার ডট গুণফল, এন্ড এই দুইটার এন্ড। এই দুইটার এন্ড যদি করি ভাইয়া, দেখো তো 1 1 করলে 1 হয়, 0 1 0 করলে 0 হয়। কালারটা চেঞ্জ করে দেই যেন বুঝো। 1 1 করলে 1 হয়, 1 0 করলে 0 হয়, 1 0 0 হয়, 0 0 0 হয়। আচ্ছা, শেষ আমাদের ছক এখানে শেষ। এ নট বি নট আর এডার এন্ড। আচ্ছা প্রীতি, কি লিখছো বুঝি নাই। আচ্ছা দেখো, এই ছকের মাধ্যমে অ্যাকচুয়ালি কি করলাম? এই ছকের মাধ্যমে এই সমীকরণটা যে সত্য, এই সত্যক সারণীও বলতেছে সমীকরণটা সত্য। কিভাবে? সমীকরণের এই চিত্রের বাম পক্ষ ডান পক্ষের মানগুলো সমান কিনা ভাইয়া দেখো তো। দেখো বাম পক্ষের 1, ডান পক্ষে 1, বাম পক্ষে 0, ডান পক্ষে 0, বাম পক্ষে 0, ডান পক্ষে 0, 0 0। তার মানে আমাকে কি বলতেছে? যে এই সমীকরণটা সত্য, এই চিত্রটা এই সত্যক সারণী, সেটাই বলতেছে। বুঝতে পেরেছি? হ্যাঁ, প্রুফ করার একটা খুব সুন্দর ওয়ে, সমীকরণটা সত্য কিনা এটা প্রুফ করার ওয়ে হচ্ছে সত্যক সারণী। আমরা কি বুঝতে পেরেছি ভাইয়া বলো? বুঝতে যদি পারি তাহলে আমরা কি এটা করতে পারবো না? আরেকটা যেটা আমরা জানি, গুণেরটা যেটা জানি, এই যে এরকম। আচ্ছা সবাই বুঝতে পেরেছো? এই যে গুণের যেটা জানি, এটা কি হয়ে যাবে? ছাদ ভেঙে ডটটা হয়ে যাবে যোগ এবং আলাদা আলাদা হয়ে যাবে। এটার জন্য আমাদের কি লাগবে ভাই বলো? দেখো এই ছকেই কিন্তু বানায় ফেলতে পারি। দেখো কিভাবে, এটার উল্টাটাই তো এটা, তাই না ভাইয়া? দেখো প্রথমে আমাদের কি লাগবে? এ ডট বি লাগবে না? এ ডট বি করো। এ ডট বি যদি করি তাহলে কি হয়? 0 0 0 1। বুঝতে পেরেছি? এ ডট বি বাম পক্ষ, তারপরে হবে এটা, তারপরে এ ডট বি নট, এই নট দিলাম, এ ডট বি নট, এটাই হয়ে যাবে বাম পক্ষ। এই যে দ্বিতীয় ইকুয়েশনের জন্য এটা হয়ে যাবে বাম পক্ষ। তাহলে এটার উল্টা 0 হয়ে যাবে 1, 0 হয়ে যাবে 1, 0 হয়ে যাবে 1, 1 হয়ে যাবে 0, জাস্ট এটার উল্টাটা। এবং ডান পক্ষের গুলা খেয়াল করো, ডান পক্ষের গুলা কি আছে? ডান পক্ষের এটা আর এটা কিন্তু বানানো আছে অলরেডি, এই যেখানে দেখো বানানো আছে, জাস্ট যোগ করে দিবা, জাস্ট যোগ করে দাও। কি হয়? এই দুইটা যদি যোগ করো, এই যে এই দুইটা খেয়াল করো ভাই, এই দুইটা খেয়াল করো, এই দুইটার মধ্যে যোগ করো, 1 1 করলে 1, 1 0 1, 0 1 1 এক। আচ্ছা এখানে একটা জিনিস ভুল হয়েছে, এই যে এটা 1 হবে, আর 0 0 0। দেখো তো ভাইয়া, ডান পক্ষ আর বাম পক্ষ কি মিললো কিনা?
বাম পক্ষ আর ডান পক্ষ কি মিললো কিনা দেখো তো। দেখো ভাইয়া বাম পক্ষ এবং ডান পক্ষ মিললো কিনা। দুইটা সমীকরণের জন্যই কিন্তু আমাদের বাম বাম পক্ষ এবং ডান পক্ষ মিলে গিয়েছে। এটাই হচ্ছে সত্যক সারণী। আশা করি যে কোনো ইকুয়েশনের জন্য, যে কোনো বৈধ ইকুয়েশনের জন্য তোমরা সত্যক সারণী আঁকাতে পারবা কিনা বলো। পারা যাবে? যে কোনো ইকুয়েশনের জন্য সত্যক সারণী পারা যাবে না? জাস্ট ভেরিয়েবল, যে কয়টা ভেরিয়েবল আছে ভাইয়া? এ বি দুইটা আছে, ইনপুট কম্বিনেশন হবে 2 টু দি পাওয়ার 2 4, তাহলে চারটা করে সাজায় ফেললাম 0 0 0 1 1 0 1 1 মানগুলো বসায়। ওকে, 0 0 0 1 1 0 1 1 দিয়ে বসায় ফেললাম। বসানোর পর আমরা জাস্ট তাকাবো যে আমাদের কি কি লাগবে। বাম পক্ষের প্রমাণের জন্য কি কি লাগবে? এ প্লাস এ আর বি এর মধ্যে যোগ লাগবে এবং তার বার লাগবে বা পূরক লাগবে। ডান পক্ষের জন্য কি লাগবে? এ নোট লাগবে, বি নোট লাগবে এবং এটার গুণ লাগবে। আলাদা আলাদা এ নোট বের করলাম, আলাদা আলাদা বি নোট বের করলাম এবং এটার গুণন বের করলাম। এটা বাম পক্ষ, এটা ডান পক্ষ। দেখলাম যে খুব সুন্দর বাম পক্ষের মানগুলা ডান পক্ষের মানের সাথে মিলে গিয়েছে। সেম এই ইকুয়েশনের জন্য আমরা কি কি লাগবে? আমাদের এ নট এ আর বি এর গুণ লাগবে। শুরুতে আমি এ বি এর গুণ করে ফেলছি, তারপর দেখছি এটার উপর একটা বার আছে, তারপর বার দিছি, তাহলে পুরো কমপ্লিটলি বাম পক্ষ পেয়ে গিয়েছি। মানে আলাদা আলাদা, কমপ্লিটলি শুরুতে পাবো না, ভেঙে ভেঙে করতে হয়। তারপর ডান পক্ষে দেখতেছি যে এ প্লাস আছে, বি এ নট আছে আর বি নট, এ নট বি নটের মধ্যে যোগ আছে। এই জন্য আলাদা আলাদা এ নট বের করতে হবে, আলাদা আলাদা বি নট বের করতে হবে। তারপর ফাইনালি এ নট প্লাস বি নট করে ফেলে ডান পক্ষ বের করে ফেলতে হবে। তো আশা করি যে কিভাবে ইকুয়েশন থেকে সত্যক সারণী বের করতে হয় তোমরা সকলেই পারবা। কে কে পারবা না বলো? কে কে পারবা না দ্রুত বলো। পারার তো কথা, সবাই পারার কথা। হ্যাঁ পারবা। আচ্ছা, আবার একটু সমস্যা দেখা দিচ্ছে পাওয়ার পয়েন্টে, একটু ওয়েট। আর 15 মিনিট 20 মিনিট আর 10 থেকে 12 মিনিট ক্লাস নিব। দেখি আমরা নেক্সট স্লাইডটা ক্লাস নিব, তারপর আজকে এখানে শেষ হবে। আচ্ছা, একজনের প্রশ্ন করছে কলাম কয়টা হবে। আচ্ছা, সারি কয়টা হবে সেটা তো বুঝালাম, যে 2 টু দি পাওয়ার n সংখ্যক হবে সারি। কলাম কয়টা হবে সেটা ডিপেন্ড করবে তোমার হচ্ছে ইয়ের উপরে, যে আমাদের ইকুয়েশনের উপরে, ইকুয়েশন অনুযায়ী। যে ইকুয়েশনে আমাকে কয়টা বলতেছে সেই অনুযায়ী আমাদের কলাম হবে, বুঝতে পারছো? ইকুয়েশন অনুযায়ী কলাম হবে। ইকুয়েশন দেখে দেখে যে কয়টা লাগে আমরা আসলে বলতে পারবো না ফিক্স যে কয়টা লাগবে, বুঝতে পারছো? কলাম কয়টা লাগবে এটা আমরা ফিক্স বলতে পারবো না, আমাদের ইকুয়েশন দেখে দেখে জিনিসটা বের করতে হবে। যেখানে আসলে ইকুয়েশন দেখো, আমাদের ডান পক্ষ আনতে গেলে কয়টা ইকুয়েশন লাগছে? একটা কলাম লাগছে, দুইটা কলাম লাগছে ডান পক্ষ আনতে গেলে। বাম পক্ষ আনতে গেলে কয়টা কলাম লাগছে ভাই? দেখো, এ নট লাগছে, বি নট লাগছে, আবার ফাইনালি এ বি নট লাগছে। তাহলে দেখো এই ইকুয়েশনটা প্রমাণ করতে গেলে আমাদের কয়টা কলাম লাগলো? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা কলাম লাগলো। এখন এক একটার উপরে এক এক রকম, এটা ডিপেন্ড করবে ইকুয়েশন দেখে দেখে তুমি ডান পক্ষ যাওয়া পর্যন্ত যে কয়টা আমার কলাম লাগে আমি সেই কয়টাই করবো। আমার কথা কি ক্লিয়ার শ্রুতি? ডান পক্ষ বাম পক্ষর জন্য আমাদের যে কয়টা কলামের প্রয়োজন ঠিক সেই কয়টা কলামে আমরা করব, বুঝতে পেরেছো? কিন্তু সারি সংখ্যাটা আমরা বুঝতে পারবো, 2 টু দি পাওয়ার n সংখ্যক সারি হবে। আচ্ছা, তো আর 10 মিনিট আমরা ক্লাস নিব, দেখি এখন এখানে কি আছে। তো আশা করি এটা আমরা বুঝতে পেরেছি সত্যক সারণী। তো মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস শিখাই দিই, সত্যক সারণী থেকে সমীকরণ, এটা খুব বেশি একটা আসে না, তবে জানা জরুরি, জানা জরুরি। সত্যক সারণী থেকে, আচ্ছা একটু আগে আমরা কি শিখলাম ভাইয়া? তোমার হাতে যদি সমীকরণ দেওয়া থাকে তুমি সত্যক সারণী বের করতে পারো। যেমন সমীকরণ কি ছিল? ডি মর্গানের সমীকরণটা তোমার হাতে ছিল, রাইট? এই দুইটা সমীকরণ তোমার হাতে ছিল, এই দুইটা দেখে দেখে তুমি নিচের ছকটা বানায় ফেলতে পারছো। ঠিক এর উল্টা প্রসেসটা কি আমরা পারবো? যে আমার হাতে যদি এই ছকটা দেওয়া থাকে তাহলে কি আমি উল্টা ভাবে এই দুইটা ইকুয়েশন বের করতে পারবো? সেটা এখন শিখাবো। উল্টা রিভার্স প্রক্রিয়াটাই এখন শিখাবো। যে ধরো তোমার হাতে এই ছকটা দেওয়া আছে, এই ছকটা তোমার হাতে দেওয়া আছে, এই ছক থেকে আমরা ইকুয়েশনটা বের করব। কিভাবে করতে পারি দেখো, শিখে নাও। যে ভাইয়া তুমি আউটপুটে তাকাবা,
প্রথমেই তাকাবা হচ্ছে কি আউটপুটে, আউটপুটের দিকে তাকাও, আউটপুটের দিকে তাকাও। প্রথম কাজ হচ্ছে এটা। 2, কোথায় 1 আছে খুঁজো। আচ্ছা, আউটপুটের দিকে তাকাও, কোথায় 1 আছে খুঁজো। এটা হচ্ছে 2 নং কথা। প্রথমে আচ্ছা আউটপুটের দিকে তাকাও ভাইয়া, কয় জায়গায় 1 আছে? এক জায়গায়, 2 জায়গায়, 3 জায়গায় 1 আছে। যে কয় জায়গায় 1 আছে ঠিক সেই কয় জায়গার জন্য আমাদের এ বি এর কাজগুলা করতে হবে, সেই কয় জায়গার জন্য এ বি এর কাজগুলা করতে হবে। জিনিসটা হচ্ছে দেখো, ওয়াই লিখলাম, ইকুয়েশনটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু, আমরা হচ্ছে প্রথমটাতে তাকাই যে প্রথম 1 এর জন্য, প্রথম 1 এর জন্য কি এটা 0, এটা কি 1। 0 এর জন্য তুমি লিখবা এখানে এ নট, আর 1 এর জন্য তুমি লিখবা হচ্ছে, 1 এর জন্য কি লিখবা বলো? 1 এর জন্য তুমি লিখবা হচ্ছে বি। এক কালার ইউজ করি তাহলে বুঝবা। হ্যাঁ, অর গেটের মতো হবে। আমি যে শিখাচ্ছি ছোট একটা দিয়ে শিখাচ্ছি, কিন্তু এই জিনিসটা বড়তে আসতে যেন তোমরা পারো, এটা একটা ছোট জিনিস দিয়ে শিখাচ্ছি। প্রথম কাজ হচ্ছে আউটপুটের দিকে তাকাবা, কোথায় 1 আছে খুঁজে বের করবা। আমরা আউটপুটের দিকে তাকাইলাম, 1 আছে কোথায় খুঁজে বের করলাম। 1 যেখানে যেখানে আছে সেখানকার ইনপুট গুলার দিকে তাকাবো। সেখানকার ইনপুটের দেখো, প্রথম 1 এর জন্য ইনপুটের এ হলো 0, 0 এর জন্য আমরা লিখবো এ নট, আর পরের বি এর 1 এর জন্য আমরা লিখবো বি প্লাস দিব। প্রথম কাজ শেষ, প্রথম 1 এর কাজ শেষ। দ্বিতীয় 1 এর দিকে তাকাও, দ্বিতীয় 1 এর আউটপুটের কোথায় 1 আছে? দ্বিতীয় 1 এর আউটপুটের কোথায় 1 আছে? এখানে এ ঘরে 1 আছে, তার মানে এর জন্য তুমি লিখবা এ, 1 এর জন্য এ, আর 0 বি এর জন্য হচ্ছে 0, তার মানে বি নট, আবার দিবা প্লাস। এটাও কাজ শেষ। এখন কাজ হচ্ছে লাস্ট, এই 1 এর জন্য আউট ইনপুটের দিকে তাকাও, কোথায় কোথায় কি আছে। 1 এ 1 আছে এর জন্য, তাহলে এ লিখো, 1 আছে বি এর জন্য বি লিখো। মানে কি বলতেছি ভাইয়া, আউটপুটের যে জায়গায় 1 আছে সেই কলাম, সেই সারিতে চলে যাব, সেই সারির ইনপুটের যেখানে 0 আছে সেটা হবে এ নট, যেটা 1 আছে সেটা হবে নট ছাড়া। বুঝতে পেরেছি? আবার বলি, আউটপুটের যেখানে যেখানে 1 আছে সেই কলামগুলো নিয়ে কাজ করব, এবং প্রতিটা কলাম হচ্ছে এক একটা যোগ দ্বারা মানে আলাদা আলাদা। প্রতিটা কলাম হচ্ছে এক একটা যোগ দ্বারা আলাদা, সরি প্রতিটা সারি এক একটা যোগ দ্বারা আলাদা আলাদা করছি। প্রথম সারি শেষ, যোগ লিখেছি। দ্বিতীয় সারির কাজ শেষ, যোগ। তারপর তৃতীয় সারি। বুঝতে পেরেছি কিভাবে আসলো এটা? আচ্ছা তুমি বলবো যে ভাই এটা তো এ প্লাস বি আসে, এখানে এ প্লাস বি কিভাবে আসলো? সরল করো ভাই। দেখো এটা থেকে কি কমন নেওয়া যায়? এই দুইটা থেকে এ কমন নেওয়া যায় না, তাহলে কি থাকে? বি প্রাইম প্লাস বি। অনেক, এটা আমরা শিখে আসছি না, এটা ইকুয়াল টু 1, ওইটা ইকুয়াল টু 1 শিখে আসছি না, এটা 1 মান। তাহলে এখানে আবার কি কমন যায় ভাইয়া বলো? আচ্ছা, এ প্লাস এ প্রাইম বি, এটা একটা উপপাদ্য শিখে আসছি না আমরা, প্রমাণ করে দেখলাম না, এটা মানে 1। এটা কিন্তু একটা উপপাদ্য, এই উপপাদ্যের মান যে 1 এটা কিন্তু আমরা জানি সবাই। তো আশা করি সত্যক সারণী থেকে সমীকরণ কিভাবে বের করতে হয় সবাই বুঝে ফেলছি। তো দেখো এটার ক্ষেত্রেও পারবো কিনা আমরা, ভাইয়া দেখো তো এটার ক্ষেত্রে পারবা কিনা। প্রথম কাজ কি দেখো, প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে আউটপুটের দিকে তাকাও, আউটপুটের কোথায় 1 আছে? দেখো একটা জায়গায় 1 আছে, তো যেখানে 1 আছে সেই সারি বরাবর কাজ করো। সেই সারির এ হচ্ছে 1, তার মানে 1 এর জন্য এ লিখলা, বি হচ্ছে 1, তার মানে বি লিখলা। শেষ, কাজ শেষ, এক লাইনে হয়ে গেছে। এটা এটা এক লাইনে হয়ে গেছে। বুঝতে পেরেছি আমরা? বলো ভাইয়া বুঝতে পেরেছি কিনা? আচ্ছা বুঝতে যদি পারো তাহলে আমি একটা দেই, দেখি তোমরা এটা পারো কিনা। আমি একটা ওয়ার্ক দেই, পারো কিনা দেখি। এটা পারবা? y ইকুয়াল টু হোয়াট? 0 নিয়ে করবা না কেন? এটা নিয়ম নাই, 0 নিয়ে করলে আসবে না। 1 আউটপুটের সত্য মানগুলা নিয়ে কাজ করলে ইকুয়েশনটা আসে। বুঝছো তো? তার মানে ইকুয়েশন কিভাবে পাবা? দেখো ইকুয়েশনটা আসলে কি সত্য না, ইকুয়েশন জিনিসটা কি, যে এটা সত্যতা ডিপেন্ড করে। তার মানে আউটপুটে যেখানে সত্য আছে সেই সত্যগুলা নিয়ে করলেই হয়ে যাবে, যেহেতু এটা সত্যতা প্রমাণ করে। অর্থাৎ
আউটপুটের রেজাল্টের যে সত্য ঘরগুলো আছে সেই সত্য ঘরগুলো নিয়ে কাজ করতে হবে। এটার ওয়াই ইকুয়াল টু বের করতে পারবা কিনা সবাই? অবশ্যই পারবে, আমি দেখাই দিই কিভাবে হবে। যেখানে যেখানে ওয়ান আছে সেটা মার্ক করো, এটা ওয়ান আছে না, এই ওয়ানের সারিতে চলে যাও। এ হচ্ছে 0 তার মানে এ নট, বি হচ্ছে 1 তার মানে হচ্ছে বি, প্লাস প্লাস দিবা এটা শুরু। এটাতে কি আছে ভাই, এই কলামে এ হচ্ছে 1 তার মানে এ, বি হচ্ছে 0 তার মানে হবে কি বি নট। তাহলে এ নট বি প্লাস এ বি নট, এটা অ্যাকচুয়ালি এটা না, দেখো তো এক এ এক, এটা এই যে শিখাইছিলাম উপপাদ্যে এ এক্সক্লুসিভ অর বি, রাইট, এ এক্সক্লুসিভ অর বি মানে হচ্ছে এটা, এটার গেটই হচ্ছে, এটার সত্যক সারণী হচ্ছে এটা। তো আশা করি যে কোনো সমীকরণ, যে কোনো সত্যক সারণী থেকে তোমরা সমীকরণ বের করতে পারবা, যে কোনো সত্যক সারণী থেকে তোমরা সমীকরণ বের করতে পারবা। বলো এখন আছো যারা, বলো। জান্নাতুল, জহিরুল, হাসনাত আবির, ইমতিয়াজ আহমেদ, বলো ভাইয়া পারবা কিনা? ক্লাস শেষ আজকে, পারবা কিনা বলো। ওকে পারবা। দেখো নেক্সট ক্লাসে আমরা কি পড়বো একটু ধারণা দিয়ে দেই। কালকের ক্লাসে আমরা কি পড়বো, কালকের ক্লাসে পড়বো লজিক গেট। নেক্সট স্লাইডে কি লজিক গেটের যে কত প্রকার আছে সেই প্রকারগুলো নিয়ে আমরা বিস্তারিত এই যে প্রত্যেকটা স্লাইডে আলোচনা করব। যে অর গেট কি, দুইটা চলকের জন্য কি হয়, তিনটা চলকের জন্য কি হয়, এন্ড গেট দুইটা চলকের জন্য প্রতীকটা কেমন, সত্যক সারণী কেমন, লজিক সার্কিট কেমন হয়, রাইট। প্রত্যেকটা গেটের জন্য আমরা চেষ্টা করব যে তিনটা করে জিনিস দেখার। এটা হচ্ছে নট গেট, নট গেটটা কেমন, আবার তিনটা একই সাথে দেখলে কেমন, কোনটার কি পার্থক্য, এই জিনিসটা আমরা দেখবো। হ্যাঁ পিডিএফটা দিয়ে দিছি অলরেডি, তুমি একটু দেখে নিও, পিডিএফটা দিয়ে দিছি। দেখছো এখানে কিন্তু এই স্লাইডটা আমরা খুব সুন্দর করে সাজিয়েছি, এবং এই তিনটা দেখো, তিনটা মৌলিক গেট একই সাথে কেমন দেখায় এবং কোনটার কি পার্থক্য সেটা কিন্তু আমরা আলোচনা করবো এখানে, রাইট। আচ্ছা কারেন্ট হয়তো চলে গিয়েছিল, প্রীতিশ্রুতি চলে গিয়েছিলে, আবার আসছে। আচ্ছা আমরা যে পর্যন্ত ছিলাম, শোনো প্রীতিশ্রুতি, আমরা হচ্ছে এই যে সমীকরণ থেকে সত্যক সারণী থেকে সমীকরণ বের করাটাই শিখছি, এবং নেক্সট ক্লাসে আমরা কি পড়বো সেটা দেখাচ্ছি। নেক্সট ক্লাসে কি পড়বো সেটা দেখাচ্ছি সবাইকে। তারপরে হচ্ছে যৌগিক গেট পড়বো। যৌগিক গেটের মধ্যে দেখো কয় ধরনের গেট আছে। যৌগিক গেটের মধ্যে যে গেটগুলো আছে সেই গেটগুলো কেমন, সেই গেটগুলো প্রতীক কেমন, সেই গেটগুলোর লজিক সার্কিট কেমন, ন্যান গেটের লজিক সার্কিট কেমন, চিত্র কেমন, মানে বুঝতেছো তো, একটা গেটের জন্য তিনটা জিনিস দেখতেছি আমরা, যে সেই গেটের প্রতীকটা কি, সেই গেটের সত্যক সারণীটা কেমন, সেই গেটটার সার্কিট কেমন। তারপর এক্সক্লুসিভ গেট আছে, খুবই স্পেশাল দুইটা গেট, এই দুইটা গেট সম্পর্কে আমরা নেক্সট ক্লাস আলোচনা করব। এবং এই গেটের হচ্ছে দুইটা জিনিস দেখবো, একটা হচ্ছে প্রতীক দেখবো আর একটা হচ্ছে লজিক সার্কিট দেখবো। এবং এই এই সত্যক সারণী থেকে এটা কিভাবে বের করছি তোমরা পারবা আশা করি। এই যে একটু আগে শিখাইলাম যে সত্যক সারণী দেখে দেখে কিভাবে ইকুয়েশন বের করতে হয় পারবা। এটার ক্ষেত্রেও সেম, সত্যক সারণী থেকে কিভাবে ইকুয়েশন বের করতে হয় এটা পারবা। ফাইনালি এটা হচ্ছে, এটা কি, এই জিনিসটা হচ্ছে ঘ নাম্বারে আসে আসে ন্যান গেটের সার্বজনীনতা। সার্বজনীন কি, কেন, কিভাবে করবা, খুব হ্যাক্স, একদম সহজ হ্যাক্সের মাধ্যমে এই জিনিসটা মুখস্থ। কালকের ক্লাসে এমন ভাবে পড়াবো যে এই জিনিসটা তোমার মুখস্থ হয়ে যাবে, যে আসলে কি আসলে চিত্র কি কি দিবা। সেম এই জিনিসও, চিত্র আসলে কোনটা কোনটা কখন কি হবে, কিছু হ্যাক্স আছে, ওই হ্যাক্স গুলো দেখাই দিলে তুমি একদম চোখ বন্ধ করে সবার আগে 2 মিনিটের মধ্যে তুমি এই ঘ নাম্বার আনসার করে ফেলতে পারবে। 2 মিনিট, জাস্ট 2 থেকে 3 মিনিটের মধ্যে, তোমার কোনো চিন্তা ভাবনা করতে হবে না। এবং দুইটা আলাদা আলাদা ভাবে দেখাইলে কেমন লাগে, কার থেকে কি পার্থক্য, এই জিনিসটা আমরা দেখাই দেবো। তো আসলে স্লাইড তোমাদের কাছে পিডিএফটা আমি দিয়ে দিয়েছিলাম, আবারও দিয়ে দিব। তো এবং তারপরে হচ্ছে আমরা এই লজিক গেট বাস্তবায়ন মানে মেইনলি প্র্যাকটিক্যাল জিনিসপাতিতে চলে আসবো, প্র্যাকটিস, এখান থেকে কিছু কিছু প্র্যাকটিস শুরু করব। এবং ফাইনালি এই ধরনের প্র্যাকটিস যখন আমাদের শেষ হয়ে যাবে তখন আমরা ওই যে আমাদের প্র্যাকটিস শিট অনুযায়ী তোমাদের প্র্যাকটিস করাই দিব। বোর্ডের বিগত বছরে বোর্ডের যত টাইপের প্রশ্ন আসে সেই 12টা প্র্যাকটিস শিট তোমাদের দেখাইছি, সেই প্র্যাকটিস শিট থেকে আমরা প্র্যাকটিস করাই দেব। তো আশা করি কালকের ক্লাসে আমি এই থিওরি ক্লাসের সবকিছু শেষ করে দেবো, এবং নেক্সট ক্লাসে, নেক্সট দুইটা ক্লাসে আমরা হচ্ছে যে 12টা টাইপের শিট তৈরি করেছি, সেই 12টা টাইপের যত ধরনের বোর্ড প্রশ্ন আসে বিগত বছরে 18 সাল, 19 সাল, 17 সাল, 16 সালে, এগুলো আমরা সলভ করাই দিব। ওকে, তো বলো আজকের ক্লাসে তোমাদের কোনো কথা আছে কিনা, যে আজকের ক্লাসে যা যা পড়াইলাম সব তোমরা কি বুঝতে পেরেছো কিনা আমাকে বলো। বলো তো সবাই, আজকের ক্লাসে আমরা যা যা পড়লাম সব বুঝতে পারছো কিনা।
আজকের ক্লাসে আমরা মেইনলি কি পড়ছি বলো তো? হ্যাঁ, সূত্র দিব সূত্র দিয়ে দিব। আচ্ছা, আজকের ক্লাসে কি পড়ছি একটু বলে দেই। আজকের ক্লাসে আমরা কি পড়ছি? আজকের ক্লাসে আমরা পড়ছি হচ্ছে সবচেয়ে বুলিয়ান উপপাদ্য গুলা পড়ছি, সেগুলোর প্রমাণ দেখছি, ডি মর্গানের উপপাদ্যটা দেখছি, ডি মর্গানের প্রমাণটা দেখছি, এবং সত্যক সারণী দেখছি। সত্যক সারণী কিভাবে বানাইতে হয় সেটাও দেখেছি, এবং সত্যক সারণী থেকে কিভাবে সমীকরণ তৈরি করতে হয় সেই জিনিসটাও আমরা শিখে ফেলেছি, রাইট? তো আশা করি আজকের ক্লাসে আমরা যা যা পড়াইছি তোমরা সবই, হ্যাঁ আজকের ক্লাসে যা যা পড়াইছি সবকিছুই ক্লিয়ার। অনেক কথা আমি বলে দিছি মুখে মুখে যে এই জিনিসটা এইভাবে হচ্ছে এইভাবে হচ্ছে, সেই জিনিস কিছু কিছু জিনিস লেখা সম্ভব হয় না, তাই না? কিছু কিছু জিনিস লেখা সম্ভব হয় না, ওই জিনিসগুলো আমি মুখে বলে দিছি, কিছু শর্টকাট বলে দিছি, কিছু হ্যাকস বলে দিছি। ওই জিনিসগুলো সবচেয়ে বেশি মনে রাখবা, তাহলে আইসিটি তে ভালো করতে পারবা। ওকে, তাহলে আমরা নেক্সট ক্লাস কবে করতেছি বলো? কালকে? নেক্সট ক্লাস কবে করতেছি? আর হচ্ছে আজকে যা যা পড়লাম এই উপপাদ্য গুলা, তারপর হচ্ছে যা যা পড়েছি আর কি, প্রমাণ, সত্যক সারণী থেকে সমীকরণ, সমীকরণ থেকে সত্যক সারণী, ডি মর্গানের প্রমাণটা সত্যক সারণীর সাহায্যে, এই জিনিসগুলো আজকে বাসায় প্র্যাকটিস করবা। বাসায় প্র্যাকটিস করে আমাদের টেলিগ্রাম গ্রুপে ছবিগুলা দিয়ে দিবা। বাসায় প্র্যাকটিস করে টেলিগ্রাম গ্রুপে ছবিগুলা দিয়ে দিবা। তো ঠিক আছে, আজকের ক্লাস কেমন লেগেছে তোমাদের টেলিগ্রাম গ্রুপে জানাই দিও। আজকে এই পর্যন্তই, ভালো থাকো সবাই, দেখা হচ্ছে আবারও কালকে।